উইটগেনস্টাইন, যেটা আমরা পড়েছিলাম না যে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন একটি গ্রন্থ লেখা হয়েছিল তার, আর একটি ছিল কি ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। তো এই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে উপর নির্ভর করে মানে তার লেটার উইটগেনস্টাইন, বা বলতে পারো যে পরবর্তীকালের যে উইটগেনস্টাইনের দার্শনিক চিন্তা ভাবনা সেটা গড়ে উঠেছে কোন দর্শনের পর, সরি কোন গ্রন্থের উপর, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, যার বাংলা অর্থ হচ্ছে দার্শনিক অনুসন্ধান। তো আমরা নোটে আমরা কিন্তু দার্শনিক অনুসন্ধান পাবো, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনের অর্থ। তো দেখো এখানে কিছু কি পয়েন্টস দেওয়া রয়েছে, মানে এই দর্শনে আমরা কি কি পাই। প্রথমে যেটা পাই সেটা হচ্ছে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। আবার চলে আসতেছে, আমি নোটিফিকেশন অফ করে দিয়েছি তাহলে। আচ্ছা, যাই হোক, তো এখানে কিছু কি টার্ম রয়েছে সেটা দেখে নাও। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ মানে সাধারণ ভাষা, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কৃত্রিম ভাষা বা বাচনিক ভাষা যেটা পেয়েছিলাম তার আগে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিক্যাল, ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিক্যাল গ্রন্থের ভিত্তিতে যখন আমরা তার ইয়ালিয়ার ফিলোসফি, ইয়ালিয়ার উইটগেনস্টাইনের দর্শনটি আলোচনা করেছিলাম, তখন আমরা প্রাইভেট ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে পেরেছিলাম। মা ওদেরকে একটু চুপ করতে বলো না। তারপরে দেখো দ্য ইউজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, varieties of the uses of language, forms of life, language game, family resemblance, language is a social game, এসব আমরা এর দর্শনে পাবো। আমি নোটের মাধ্যমে তোমাদের বাংলা নোট দেওয়ার চেষ্টা করছি আজকে। দেখো আচ্ছা, যাই হোক, দেখো উইটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন নামক গ্রন্থে মানে দার্শনিক অনুসন্ধান যে গ্রন্থটা, সেখানে কি করছেন কৃত্রিম ভাষার পরিবর্তে, যেটা আমরা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি থেকে যাকে আমরা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যেটা মানে নিজে থেকে আমরা বানাই আর কি, যে ল্যাঙ্গুয়েজটা আমরা, যে ভাষাটা নিজে থেকে তৈরি করি। যেরকম উইটগেনস্টাইন কি করেছিল তার ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে বা যুক্তি দর্শন সন্দর্ভ গ্রন্থটিতে কৃত্রিম ভাষা আলোচনা করেছিল। সেই কৃত্রিম ভাষা হচ্ছে বানানো ভাষা, কারণ সেখানে দেখো সেখানে বচনের কথা বলা হয়েছিল, এবং বচন হবে, বচন বলতে উনি যেটা সত্য এবং মিথ্যা এর বাইরে কিন্তু বের হতে চায়নি। সেই ভাষা একদিক দিয়ে মানে কি বলবো, তার সেই ভাষাটা একটা সীমায়িত ভাষা ছিল, মানে তার বাইরে উনি যেতে চাচ্ছিলেন না। তো যাই হোক, এখানে আমরা সেই কৃত্রিম ভাষার পরিবর্তে সাধারণ ভাষা বা প্রাত্যহিক ভাষা, প্রাত্যহিক ভাষা বলতে যে দৈনন্দিন ভাষা আমরা যেটা এভরিডে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি আর কি, এই প্রাত্যহিক ভাষা মানে অর্ডিনারি আর এভরিডে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো কৃত্রিম ভাষা এবং কৃত্রিম ভাষা বা বাচনিক ভাষার পরিবর্তে সাধারণ ভাষা, সাধারণ ভাষা কথাটি কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ এর উপর গুরুত্ব আরোপ করেছেন। মানে তাহলে দেখো ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের উপর। কিন্তু পরবর্তীকালে যখন আমরা লেটার উইটগেনস্টাইন বুঝবো, তখন তার যে ফিলোসফি গ্রন্থটি সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন যে গ্রন্থটি, তার মধ্যে কিন্তু অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ বা এভরিডে ল্যাঙ্গুয়েজের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রশ্ন হলো সাধারণ ভাষা কি? হ্যাঁ, দেখো সাধারণ ভাষাটা কি? সাধারণ ভাষা বলতে বোঝানো হয়েছে প্রাকৃতিক ভাষাকে। এই ভাষা কোনোভাবে কৃত্রিম ভাষা নয়। আচ্ছা, যে ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা রিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কৃত্রিম কি করে হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে কি? সেটা কি বানানো? প্রাকৃতিক আমরা কোন জিনিসটাকে বলি? যেটা মানে সাধারণ মানুষের ভাষা বা সাধারণের, যেটা প্রকৃতির মধ্যে আমরা পাই, মানে কথাটা কিভাবে বুঝছো, যেটা সবার কাছে মানে সার্বজনীন, সেটা কি আর্টিফিশিয়াল হতে পারে? সেখানে আর্টিফিশিয়ালের কোনো জায়গায় থাকবে না। আর্টিফিশিয়াল মানে একটা প্রাইভেট ল্যাঙ্গুয়েজ বলতে পারো তোমরা। তো প্রশ্ন হলো সাধারণ ভাষা কি? সাধারণ ভাষা বলতে বোঝানো হয়েছে প্রাকৃতিক ভাষাকে। এই ভাষা কোনোভাবে কৃত্রিম ভাষা নয়। কৃত্রিম ভাষা বলতে বাচনিক ভাষা নয়। সাধারণ ভাষা হলো সাধারণ লোকের ভাষা, দ্য কমন ম্যান ল্যাঙ্গুয়েজ। সাধারণ ভাষার বৈশিষ্ট্য হলো এই ভাষা নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। এবার এই ভাষা যে নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত, কিসের নিয়ম দ্বারা? প্রাকৃতিক নিয়ম দ্বারা। দেখো, সুতরাং দার্শনিক অনুসন্ধান গ্রন্থের মাধ্যমে উইটগেনস্টাইন কৃত্রিম বা বাচনিক ভাষার পরিবর্তে প্রাকৃতিক ভাষা বা প্রাত্যহিক ভাষা, যেটাকে আমরা দৈনন্দিন ভাষা বলতে পারি,
প্রাত্যহিক ভাষা প্রবর্তনের মধ্যে দিয়ে দর্শনের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছেন। এর আগে যে উইটগেনস্টাইন যুক্তি দিয়েছিলেন যে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে আমি যে 7টি বচনের অবতারণা করেছি বা 7টি বচন আমি 7টি বচনে কি করেছি প্রকাশ করেছি, তার মাধ্যমে সমস্ত সমস্ত দার্শনিক সমস্যার সমাধানগুলি হয়ে গেছে। মানে উইটগেনস্টাইন এটা দাবি করতেন যে আমার ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থটি লেখার পর আমাকে আর দর্শন নিয়ে ভাবতে হবে না, কারণ আমার তো যত দর্শনের সমস্যা ছিল আগাগোড়া থেকে সব তো এর মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে উনি কি করলেন, যখন বুঝতে পারলেন যে এই কৃত্রিম ভাষা বা বাচনিক ভাষা দিয়ে সমস্যার সমাধান হয় না, এটা একটা প্রাইভেট ল্যাঙ্গুয়েজ, এটা একটা ব্যক্তিগত ভাষা, তখন উনি কি করলেন, এই দার্শনিক অনুসন্ধান বা ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থটি লেখার জন্য নিজেকে নিয়োজিত করলেন। তো বুঝতেই পারছো তোমরা যে কেন উনি এই দর্শনটি বা পরে তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থটি লিখেছেন। দেখো, কৃত্রিম ভাষা যেহেতু বানানো ভাষা, এবার দেখো উনি কি করছেন, সুতরাং দার্শনিক অনুসন্ধানের মাধ্যমে উইটগেনস্টাইন কৃত্রিম বা বাচনিক ভাষার পরিবর্তে প্রাকৃতিক ভাষা বা প্রাকৃতিক ভাষা প্রবর্তনের মধ্য দিয়ে দর্শনের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছেন। ঠিক আছে, তার মধ্যে কৃত্রিম ভাষা যেহেতু বানানো ভাষা, সেহেতু এই ভাষা সাধারণ লোকের ভাষা হতে পারে না। কৃত্রিম ভাষা যেহেতু বানানো ভাষা, সেই ভাষাটা কি সবার জন্য মানে কি বলবো উপলব্ধিযোগ্য? মানে আমরা না হয় দর্শন পড়ি, আমরা সত্য বা মিথ্যা হিসেবে সেটাকে জানি, বচন কি, বচনের স্বরূপ কি, কিন্তু একটা সাধারণ মানুষকে যদি বলা হয় যে তুমি বচন সম্বন্ধে বলো, তো কিছুই বলতে পারবে না। সাধারণ মানুষের কাছে বচন বচন বলতে কিছুই যেরকম বুঝবে না, সেরকম সে একটা বানানো ভাষা বা তার কি বলবো কৃত্রিম ভাষার উপলব্ধি করতে পারে না তারা। এই ভাষা এক অর্থে ব্যক্তিগত ভাষা। এবার দেখো, উইটগেনস্টাইন এর ব্যক্তিগত ভাষা হলো কৃত্রিম ভাষা, যাকে তিনি আমার ভাষা মাই ল্যাঙ্গুয়েজ হিসেবে সম্বোধন করেছেন। উইটগেনস্টাইনের ব্যক্তিগত ভাষা হচ্ছে কৃত্রিম ভাষা, যাকে তিনি আমার ভাষা হিসেবে সম্বোধন করেছেন। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম, কি করেছেন উইটগেনস্টাইন ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলেছিল, বাচনিক ভাষার কথা বলেছিল বা কৃত্রিম ভাষার কথা বলেছিল, সেই ভাষাটাকে বর্জন করছেন এবং বলছেন পরবর্তীতে যে এই ভাষার মাধ্যমে আমি যা যা সমস্যার সমাধান করেছিলাম সেগুলি আদৌ সমাধান নয়। তার ফলে উনি কিন্তু এই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থটি লেখেন। এবার উনি আরো বলছেন যে এই কৃত্রিম ভাষা হচ্ছে কি, যাকে আমি আমার ভাষা মাই ল্যাঙ্গুয়েজ হিসেবে সম্বোধন করেছি। পরে তিনি দাবি করেন যে কৃত্রিম বা ব্যক্তিগত ভাষা কোনো ভাষাই নয়। এবার দেখো, মানে বাচনিক ভাষাটা কোনো প্রকার ভাষাই নয়, এটাও দাবি করছেন, কারণ এই ভাষা মানুষের চিন্তাকে সীমায়িত করে রাখে। যখনই আমরা শুধুমাত্র সত্য বা মিথ্যার দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু বিচার করার চেষ্টা করব, তখন কিন্তু আমার চিন্তাটা কিন্তু তার মধ্যে সীমায়িত থাকবে। কারণ দেখো, আমি যদি বলি যে আমার মধ্যে জ্ঞান হচ্ছে তাই যে জ্ঞানটা শুধুমাত্র বাচনিক জ্ঞান, যে জ্ঞানটা শুধুমাত্র বাচনিক জ্ঞান হবে বা বচনের মাধ্যমে পাওয়া জ্ঞান, এবং সেই জ্ঞান অবশ্যই সত্য বা মিথ্যা হবে, তাহলে এর বাইরে তো আমি যেতেই পারছি না, নিজেকে সীমায়িত করে রাখছি, তাই না? তাই উনি বলছেন যে আমার ভাষা, মানে একটা কোটেশন আছে ওর, হচ্ছে মাই মাই ল্যাঙ্গুয়েজ ইজ মাই ওয়ার্ল্ড, মানে আমার ভাষা আমার জগৎ। তার ভাষা যতটুকু তার ভাষার মধ্যে উনি রয়েছেন, অতটুকু উনি তার জগৎটার মধ্যেও রয়েছেন, মানে এর বাইরে কোনো জগৎ বলে উনি স্বীকার করেননি। যদিও পড়েছেন সেই জগতের সম্বন্ধে উনি কি বলেছেন যে এই জগৎকে আমি জানি না, কারণ আমার ভাষা যতটুকু, আমি আমার জগৎও ততটুকুই। এবার কি করছেন দেখো, এই কৃত্রিম ভাষাকে বর্জন করছেন এবং বলছেন যে কৃত্রিম ভাষা আসলে কোনো ভাষাই নয়, কারণ এই ভাষা মানুষের চিন্তাকে সীমায়িত করে রাখে। দার্শনিক অনুসন্ধান গ্রন্থে উইটগেনস্টাইন বলেন আ পিকচার হেজ আস ক্যাপটিভ, অর্থাৎ একটি ছবি আমাদেরকে বন্দি করে রাখে। মানে উনি যে প্রথমে বলছিলেন যে একটি পিকচার পিকচার বা ছবির কথা বলছিলেন না, ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে উনি ওনার পিকচার ছবির কথা বলছেন, যে একটা প্রপোজিশন কি করে, একটা বচন আমাদেরকে একটা মানসিক চিত্রের একটি বচন আমাদের মনে মানসিক চিত্র তৈরি করে দিতে পারে, বা বলছেন একটি বচন হচ্ছে একটি মানসিক চিত্র। তো এই চিত্রটা কি করে, এই চিত্রটা পরবর্তীতে উনি বলছেন এই চিত্রটা একটা বন্দির মতো, এর বাইরে আমরা বেরোতেই পারি না। আ পিকচার হেল্ড আস ক্যাপটিভ, আমাদের বন্দি করে রাখে একটা ছবি। তিনি সাধারণ ভাষার পরিপ্রেক্ষিতে বলেন বাক্যের অর্থ গুরুত্বপূর্ণ নয়। এবার দেখো, এটা
এবার দেখো, তিনি সাধারণ ভাষার পরিপ্রেক্ষিতে বলেন বাক্যের অর্থ গুরুত্বপূর্ণ নয়, বরং বাক্যের ব্যবহার গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু উনি মিনিং এর উপর জোর দিয়েছিলেন বা অর্থের উপর জোর দিয়েছিলেন। পরবর্তীতে উনি যেটা বলছেন সেটা বলছেন যে অর্থটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যবহারটা। বাক্যের ব্যবহার বা শব্দের ব্যবহারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে একটা ওয়ার্ডকে ইউজ করছি এটাই হচ্ছে মেন কথা। কিন্তু আমরা একটা ওয়ার্ডের কি মিনিং দাঁড়ালো, কাকে নির্দেশ করছে, এটা তার দর্শনে মানে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে কিন্তু এটা বড় কথা নয়। এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাক্যের অর্থ গুরুত্বপূর্ণ নয়, বাক্যের ব্যবহারটা গুরুত্বপূর্ণ। আর এই ব্যবহারের উপর জোর দিয়েই কিন্তু এই দর্শনটা কিন্তু তার গড়ে উঠেছে। পুরো দর্শন যে মানে লেটার উইটগেনস্টাইন আছে সেটা কিসের উপর গড়ে উঠেছে, সেটা তার ব্যবহারের উপর, মানে ইউজ থিওরি অফ মিনিং এর উপর। সেই জন্য তিনি বলেছেন ডোন্ট আস্ক ফর দ্য মিনিং বাট আস্ক ফর ইটস ইউজ। তার মতে ভাষা হলো প্রাকৃতিক, কারণ এই প্রাকৃতিক ভাষা প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত। এবার এতক্ষণ আমরা জানলাম তার ভাষা কি, তার ভাষার স্বরূপ কি, এই ভাষা কিসের দ্বারা পরিচালিত। দেখো, ভাষা হচ্ছে প্রাকৃতিক, তার মধ্যে যেহেতু সাধারণ ভাষা মানে প্রাকৃতিক ভাষা, এবং এই প্রাকৃতিক ভাষা কেন প্রাকৃতিক, কারণ এটি একটি প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত। দেখো, তার দর্শনের কিছু লক্ষ্য। এর আগে যখন ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থটি উনি প্রকাশ করেন, তখন কিন্তু বলেছিলেন যে দর্শনের লক্ষ্য কি বলেছিলেন, দর্শনের লক্ষ্য হচ্ছে মানে যে আমরা প্রথম বচনটি পাই সেটা হচ্ছে বিশ্ব হচ্ছে ঘটনার সমষ্টি। এটা বলে কিন্তু দর্শনের লক্ষ্য বা দর্শনের বলবো এম অফ ফিলোসফি তার ছিল। উইটগেনস্টাইনের দর্শনের লক্ষ্য ছিল প্রথমে যে ভাষার মাধ্যমে জগৎটিকে জানা। সেই কারণে উনি বলেছিলেন যে বিশ্ব বা জগৎ হচ্ছে ঘটনার সমষ্টি। এবার পরবর্তীতে যেহেতু দ্য ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে উনি বলছেন যেহেতু মানে কি বলবো বাচনিক ভাষা বা কৃত্রিম ভাষাকে প্রত্যাখ্যান করছেন, বাদ দিচ্ছেন, বর্জন করছেন, সেহেতু এবার তার কিন্তু এখানে এখানে দর্শক উদ্দেশ্য কি সেই বিষয়টি বলছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন ভাষার ব্যবহার এক জটিল ব্যাপার। দেখো, ভাষার ব্যবহার এক জটিল ব্যাপার, দার্শনিকরা প্রায় এই জটিল ভাষার জালে আবদ্ধ হন। তারা ভাষাকে ভুল ব্যাখ্যা করেন এবং দার্শনিক সমস্যার সৃষ্টি করেন। এইগুলি হলো ভাষা সংক্রান্ত সমস্যা। মানে যত সব সমস্যা রয়েছে দর্শনে, বেশিরভাগটাই কি ভাষা সংক্রান্ত সমস্যা। ভাষার যদি ভুল ব্যাখ্যা না দেওয়া হয়, ভাষাকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এইসব সমস্যার উদ্ভব হবে না বা হতে পারে না। যাদের প্রত্যেকটি সমস্যার সৃষ্টি হয়েছে ভাষার ভুল ব্যাখ্যার জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ থাকলেও দার্শনিকরা সেই পথ খুঁজে পান না। এই সমস্যা থেকে এই জাল থেকে বেরিয়ে আসার পথ থাকলেও ভাষা দার্শনিকরা বা বিভিন্ন যারা মানে উইটগেনস্টাইন বাদে যারা বিভিন্ন দার্শনিক রয়েছেন তারা কিন্তু এই পথটি খুঁজে পান না যে কিভাবে এই জাল থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এখানে উনি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করেছেন। বলছেন যে একটা বোতলের মধ্যে যদি একটা বলতা বা ভনভন করা কিছু একটা মাছকে যদি আমি ছেড়ে দিই, কিসের মধ্যে, একটা বোতলের শিশি খুলে যদি তার মধ্যে একটা মাছি বা বলতাকে আমি ছেড়ে দিই, তাহলে কি করবে, সেই বলতাটা বেরিয়ে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার মানে কি বলবো যতক্ষণ পর্যন্ত না সে শুদ্ধভাবে ভাববে, শান্তভাবে ভাববে। কারণ যখনই ও বলতাটা বোতলের ভিতরে থাকবে তখন কি করবে, ভনভন করে এক জায়গায় কিন্তু ঘুরপাক খাবে। কেন খাবে, কারণ সে ঘুরপাক তখনই খাবে যখন সে ভয় পাবে অথবা তার কি হবে, যখন ভয় পাবে অথবা তার খুব রাগ হবে। হ্যাঁ, এখানে উইটগেনস্টাইন এই উদাহরণটির সাহায্যে এটা বোঝাতে চেয়েছেন যে ধরো একটি বোতলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে বোতলে যদি শিশিটা খোলাও থাকে, যদি বোতলটা বেরিয়ে আসতে না পারে এবং শুধু ভনভন করে যায়, তাহলে এর কারণ হচ্ছে একমাত্র তখনই ভনভন করবে যখন সে রেগে যাবে অথবা দ্বিতীয়ত সে ভয় পাবে। তো সিমিলারলি ফিলোসফাররা কি করছেন বা দার্শনিকরা করছেন কি, দার্শনিকরা এক হয়তো ভয় পাচ্ছে, না হয় মানে নিজের কাছ থেকে মানে হয়তো রেগে গিয়েও কেউ মানে বের হয়ে আসতে চায় না, যার যে মানে অন্য দিক দিয়ে আর ভাবতে চায় না।
উইটগেনস্টাইন যেরকম প্রথমে কিন্তু ট্র্যাক্টাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে যেসব কথা বলেছেন, পরবর্তীতে কিন্তু তার পুরো বিপরীত কথা বলছেন। ওখানে বলছেন যে বাচনিক ভাষাই সবকিছু, কৃত্রিম ভাষাই সবকিছু। পরবর্তী উনি বলছেন যে কৃত্রিম ভাষা আসলে ভাষাই নয়। তো এখানে কি করলেন, একদিক দিয়ে উইটগেনস্টাইন সাহস দেখিয়ে তো নিজেকে করছেন না, নিজের দর্শন নিজেই সমালোচনা করছেন, আমরা এটা বলতে পারি। তো দার্শনিকরাও কিন্তু এরকম ভাষার জালে আবদ্ধ হয়ে আছেন, তারা কিন্তু বেরোতেই চান না বা বেরোনোর সুযোগ পায় না। তো সুতরাং ভাষাতত্ত্ব দার্শনিক উইটগেনস্টাইন এর মূল লক্ষ্য ছিল দার্শনিকদের সেই পথটা দেখানো। তাহলে বুঝতে পারছো দর্শনের উদ্দেশ্য কি, তার এই দর্শনের উদ্দেশ্য কি, যে মানে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন যে লিখেছিল সেখানে তার দর্শনের উদ্দেশ্য ছিল যে এইরকম যে দার্শনিকরা রয়েছে যারা ভাষার জালে, এই ভাষার জালে আবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না, সেই দার্শনিকদের সেই পথটা দেখানো যার সাহায্যে তারা দর্শনের মূল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এই কারণেই উইটগেনস্টাইন তার দার্শনিক অনুসন্ধান গ্রন্থটির অবতারণা করেছেন, লিখেছেন। এবার দেখো ভাষা ব্যবহারের বৈচিত্র্যতা, দ্য ভ্যারাইটিস অফ দ্য ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ। এটাতে আমরা পরে আসছি, হ্যাঁ, তার আগে আমাদের যেটা বুঝতে হবে ভাষার বিভিন্ন প্রকার রয়েছে, তার আগে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভাষার ব্যবহার জনিত মতবাদ, দ্য ইউজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। দেখো তিনি বলেন অর্থের কথা বলার প্রয়োজন নেই, বরং শব্দের বা ভাষার ব্যবহারই কাম্য। তার মতে দর্শনের কাজ হলো ভাষার বিশ্লেষণের মাধ্যমে দর্শন চর্চা করা। ভাষার বিশ্লেষণের বিষয়টি প্রাসঙ্গিক হবে ভাষার ব্যবহারের মধ্যে দিয়ে। ভাষার ব্যবহারের মধ্যে দিয়ে উইটগেনস্টাইন দর্শনের একটা সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এবার দেখো উইটগেনস্টাইনের ভাষার ব্যবহারজনিত মতবাদ বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে অগাস্টাইনের এক ঐতিহাসিক উক্তি দিয়ে। দার্শনিক অগাস্টাইন কি করছেন দেখো, দেখো তোমরা, কারণ উইটগেনস্টাইন ভাষার ব্যবহারজনিত মতবাদের পিছনে নিহিত আছে অগাস্টাইনের মত। অগাস্টাইনের যে উক্তিটি ছিল সেটা হচ্ছে when they মানে মাই elders, মানে আমাদের মানে আমার বড়রা, উইটগেনস্টাইন বলছে আমার বড়রা, when they named some object, কোনো বস্তুর নাম দেয় তারা, and accordingly move towards something, যখনই বলে যে ধরো বোতল, তারা যদি কোনো কিছু, কোনো একটা বস্তু আছে, এই পৃথিবীর একটা বস্তু আছে আমার বড়রা, আমি তখন মানে ছোট, মানে আমি তখন জানি না যে বোতল কাকে বলে, আমার বড়রা কি বলে বোতল নামটা দেয় বা বলে, উচ্চারণ করে এবং বোতলের দিকে ছুটে যায়, তখন বলছে and accordingly move towards something I saw this and I grasped that the thing was called by the sound they uttered when they mean to point it out. আচ্ছা, এই কোটেশনটাতে যেটা বলতে চাচ্ছি, এর মধ্যে যেটা বিশেষ ভূমিকা সেটা হচ্ছে তার নাম তত্ত্ব। নাম তত্ত্ব মানে নেমিং থিওরি। এই কোটেশনটার মাধ্যমে উনি এটাই বলতে চেয়েছেন যে বস্তু হলে, শব্দ হলে সেটা কোনো না কোনো বস্তুর নাম হবে। মানে প্রত্যেকটি শব্দকে উনি কোনো না কোনো বস্তুর নাম বলেছেন। কারণ আমরা যখনই মানে বড়দেরকে দেখি যে ধর ব্যাগ বলে বা কোনো কিছু উচ্চারণ করে মুখে, তখনই কিন্তু কোনো বস্তুর কাছে যায় বা বস্তুকে নিয়ে আসে বা দেখিয়ে দেয় আমাদেরকে, এটা বোতল, এটা ব্যাগ, এটা ল্যাপটপ, এরকম ভাবে কিন্তু নামকরণ করা হয়। প্রত্যেকটি বস্তুর কিন্তু নাম আছে। তো এর উপর আমরা এটা বলতে পারি না যে নাম বা শব্দ বললেই সেটা বস্তুকে নির্দেশ করবে। কিন্তু অগাস্টাইন কি করছেন, অগাস্টাইন করছেন যে নাম বা শব্দ হলে সেটা কোনো না কোনো বস্তুর নাম বা শব্দ হবে বা কোনো না কোনো বস্তুকে নির্দেশ করবে। নির্দেশ মানে রেফার করা। ধরো আমি যদি বলি যে আপেল, আপেল, আপেল শব্দ বা আপেল নামটি কাকে নির্দেশ করে, যে গাছে ফলে ফল, সে আপেলটিকে। এবার যদি আমি বলি তোমাদেরকে যে লাল, লাল কাকে নির্দেশ করে, লাল হচ্ছে লাল রংকে নির্দেশ করে। তো আমরা আগেই যেহেতু বলেছি যে উইটগেনস্টাইন ভাষা ব্যবহারজনিত মতবাদের পিছনে নিহিত আছে অগাস্টাইনের মতবাদকে খনন করা। সুতরাং উইটগেনস্টাইন এরকম কথা বলবেন না যে নাম বলতেই কি শুধুমাত্র বস্তুর নাম। তো কিভাবে উনি করছেন দেখুন, অগাস্টাইন এই বক্তব্যের মধ্যে নিহিত আছে নাম তত্ত্বের বিষয়টি। আলোচ্য ক্ষেত্রে অগাস্টাইন দাবি করছেন যে শব্দ হলো বস্তুর নাম, শব্দ কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে। কিন্তু কিন্তু পরে যে কথাটা বলছি এটা কিন্তু উইটগেনস্টাইনের দাবি। কিন্তু সমস্যার বিষয় হলো যখন বলা হয় 5টি লাল আপেল, তখন আলোচ্য ক্ষেত্রে 5 কথাটির অর্থ কি? এবার তোমরা বলো যে আমি যখনই বলবো 5টি আপেল, তাহলে
লাল বলতে আপেলের কালারকে বোঝাচ্ছে, এবার আপেল বলতে আপেলকে বোঝাচ্ছে, কিন্তু পাঁচ কথাটি কি এই আপেলের মতো কোনো বস্তুকে নির্দেশ করছে, যা এই যাবতীয় জগতে মানে বাস্তব জগতে আমরা কোনো একটা বস্তুকে পেতে পারি পাঁচ বলতে? পাঁচ বলতে কি কোনো বস্তুকে নির্দেশ করা হয় এখানে? না, সংখ্যাবাচক বোঝায়। হ্যাঁ, পাঁচ যেহেতু সংখ্যাবাচক, এখানে কোনো বস্তুকে নির্দেশ করে না। তো তো আমরা এখানে পাঁচ শব্দটির দ্বারা কোনো বস্তুকে পাই না, কিন্তু অগাস্টিন দাবি করেছিলেন কি, যে শব্দ বা নাম হলে সেটা কিসের হবে? বস্তুর নাম হবে। উইটগেনস্টাইন এখানে একটা কথা বলছে, শব্দের অর্থ যদি বস্তু নির্দেশক হয়, যা অগাস্টিন মনে করেছেন, তাহলে পাঁচ কথার অর্থ জানার ক্ষেত্রে এক দার্শনিক সমস্যার সৃষ্টি হয়। কি হয়? এক দার্শনিক সমস্যার সৃষ্টি হয়। কারণ আমরা পাঁচ বলতে তো বস্তু তো কোনো বস্তুকে পাই না, মানে বাস্তবে কোনো বস্তুকে পাই না। পাঁচ তো একটা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট থিং, যেটা বিমূর্ত, মানে যেটা আসলে বস্তু নয়, যেটা বস্তুকে নির্দেশ করে না, বরং পাঁচ কথাটি আমরা কিভাবে ইউজ করছি বা ব্যবহার করছি, এটাই হচ্ছে আসল কথা। উইটগেনস্টাইনের ভাষায় বা উইটগেনস্টাইন এখানে বলেছেন, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফাইভ? নো সাচ থিং ওয়াজ ইন কোশ্চেন হিয়ার, অনলি হাউ দ্য ওয়ার্ড ফাইভ ইজ ইউজড। উইটগেনস্টাইন একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে, ধরা যাক, উনি বলছেন, ধরা যাক আমি কাউকে একটা দোকানে পাঁচটি লাল আপেল যুক্ত লেখা একটি কাগজ দিয়ে পাঠালাম। মানে একটা কাগজের মধ্যে ধরো কি লেখা আছে, পাঁচটি লাল আপেল, মানে ওখানে আঁকানো নেই বা কোনো ছবি আঁকিয়ে পাঠায়নি। পাঁচটি লাল আপেলের যে কোনো ছবি এরকম না, পাঁচটি লাল আপেল এটা লিখে পাঠিয়েছে, যেরকম এখানে লেখা আছে, দেখো, এই পাঁচটি লাল আপেল। এই কথাটাকে যদি আমি বা তোমরাই যদি কোনো দোকানদারকে পাঠিয়ে দাও কারো হাতে, ছোট ভাই বা বোনদের হাতে, তাহলে দোকানদার এটা দেখে কি করবে? এটা দেখে প্রথমে আপেল যেহেতু বলা আছে, আপেলের একটি বাক্স খুলবে, এবং লাল যেহেতু বলা আছে, লাল লাল আপেলের বাক্স অবশ্যই খুলবে, মানে যেখানে লাল আপেলগুলি রাখা আছে, এবং প্রথমে কি করবে, সেখান থেকে সেখান থেকে কি করবে, ওটা বন্ধ কর না, সেখান থেকে প্রথমে একটি লাল আপেল, তারপর আরেকটি লাল আপেল, তারপর আরেকটি লাল আপেল, এইভাবে তিনটি, চারটি, পাঁচটি, পুরো পাঁচটি গুনে গুনে লাল আপেল বার করবে। তো বার করার সময় কি প্রথমে পাঁচ এরকম ছিল? ছিল না। ও কিন্তু প্রত্যেকটি আপেলকে একটি লাল আপেল, একটি লাল আপেল, আরেকটি লাল আপেল, এরপর মানে একের পর এক লাল আপেল কিন্তু বের করে গেছে। এর ফলে যখন পাঁচটি লাল আপেল হয়ে গেছে গুনা, তখন কিন্তু থেমে গেছে। তো এবার পাঁচ কথাটিকে কিভাবে ও ইউজ করলো, এটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য। উইটগেনস্টাইন এটাই দাবি করছেন যে আমরা শব্দকে বা নামকে কিভাবে ইউজ করি, এটাই হচ্ছে আসল কথা। আমরা শব্দ বা নাম কাকে নির্দেশ করছে এটা বড় কথা নয়, এবং প্রত্যেকটি শব্দ বা নাম কোনো বস্তুকে যে রেফার করবে বা নির্দেশ করবে এটাও কিন্তু নয়। তো আসল কথা হচ্ছে যে আলোচ্য ক্ষেত্রে যেটা প্রাসঙ্গিক তা হলো পাঁচ নামক শব্দের ব্যবহার জানা। তাহলে এটা কার থিওরি ছিল? নাম তত্ত্বটা কার ছিল? অগাস্টাইনের, যার ভিত্তিতে মানে যাকে সমালোচনা করার ভিত্তিতেই কিন্তু দ্য ইউজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহারজনিত মতবাদের কিন্তু প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু মনে রাখবে, অগাস্টাইনের থিওরিকে সমালোচনা করার জন্যই কিন্তু ইউজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজে অবতারণা করেছেন। এবার এবার উইটগেনস্টাইন এটাও বলছেন যে অগাস্টাইনের যে থিওরি, মানে নাম বা শব্দ হলে সেটা বস্তুর নাম বা শব্দ হবে। বলছে ঠিক আছে, মানলাম নাম বা শব্দ হলে সেটা বস্তুর শব্দ হবে, কিন্তু এটা আংশিক ভাবে সত্য। মানে কিছু কিছু নাম এমন আছে যারা বস্তুর নির্দেশক নয়, এবং কিছু কিছু নাম এমন আছে যারা বস্তুর নির্দেশক। তো সুতরাং আমরা এটা বলতে পারি শব্দ বস্তুর নাম। অগাস্টাইনের এই মতবাদটি ভাষার বিভিন্ন খেলার মধ্যে একটি খেলা। মানে ভাষার, উনি তো বলছেন যে ল্যাঙ্গুয়েজ গেম, ভাষার বিভিন্ন খেলা রয়েছে। আমার এই ল্যাঙ্গুয়েজ গেম বিভিন্ন প্রকারের হতে পারে, যেহেতু ভাষা বিভিন্ন প্রকারের হতে পারে, ভাষাকে আমরা ব্যবহার বিভিন্ন প্রকার করতে পারি, ভাষাকে ব্যবহার যেহেতু বিভিন্ন প্রকারে করতে পারি, তো ভাষার খেলাও কিন্তু বিভিন্ন রকম। এটা প্রসঙ্গে আমি পরে আলোচনা করছি। তো উনি বলছেন কি, তো এই ভাষার বিভিন্ন খেলার মধ্যে অগাস্টাইনের যে নাম তত্ত্ব, এটাও কিন্তু একটা তার খেলা। উনি বলছেন যে ধরো
ভাষা কি? এখানে আমি একটা কথা বলি, ভাষা বলতে আমরা কিন্তু মনের ভাব আদান প্রদানকে বুঝি, তাই তো? তো এখানে যদি বলা হয় যে কোনো বস্তুকে আমি জানি, তার মানে যে বস্তুর নাম বা বস্তুটির যে নামটি আমি জানি, সেই নামটি দ্বারা যে সেই বস্তুটাকে শুধু নির্দেশ করে, এটাই অর্থে কি জানা? মানে জানা কথাটার প্রসঙ্গে এখানে কিন্তু উইটগেনস্টাইন প্রশ্ন তুলেছেন। বলছে মেনে নিলাম অগাস্টিনের কথাটা ঠিক আছে, যে মানে ভাষার কাজ হচ্ছে কি, মানে নামকে জানা, বস্তুকে জানা। তাহলে সেই অনুযায়ী আমার জগতের বস্তুর নাম জানা দরকার। আর মানে ভাষার ব্যবহার করলে তো বস্তুর নাম জানা দরকার অবশ্যই। মানে যেই ভাষাটা আমি ইউজ করব, যেই ভাষাটা ব্যবহার করব, সেই ভাষার মধ্যে দিয়ে আমি কোনো না কোনো নামকে তো ইউজ করবই, তাই না? কোনো 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 শব্দ এরকম ব্যবহার করব যে শব্দটা কোনো বস্তু নির্দেশক। তো সেই বস্তুর নাম আমার জানা দরকার। তো বলছে মানলাম ঠিক আছে, জানা দরকার, তবে এই জানাটা কি আমার শেষ? মানে এর বাইরে কি আর কোনো কিছু থাকে না ভাষার মধ্যে? বলছে অবশ্যই থাকে, এটা তো জাস্ট একটা খেলা। বিভিন্ন রকমের ফাংশন আছে ভাষার, বিভিন্ন রকমের ক্রিয়া আছে। তো দেখো কিভাবে বলছেন, ধরা যাক এখানে একটা উদাহরণ দিয়ে বলছেন। ধরা যাক একটা রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কি করছেন, যে মানে একটা ঘর ঘর বানাবেন। তো রাজমিস্ত্রি যদি ঘর বানায়, তো ঘর বানাতে গেলে কি লাগে? ইট, বালি, পাথর, বিভিন্ন রকম জিনিসপত্র লাগে, সিমেন্ট লাগে, হ্যাঁ, আরো হাতুড়ি লাগে, তার মানে বানানোর জন্য হাতুড়ি, বেলচা, আহ বা কাঠ লাগে, এইসব জিনিস লাগে। এবার একজন রাজমিস্ত্রির সাথে অবশ্যই একজন না দুইজন হেল্পারও থাকে, মানে মিস্ত্রির সহযোগিতা, অ্যাসিস্ট্যান্ট অফ মিস্ত্রি। তো মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট কি করছেন, সেই জিনিসগুলি রাজমিস্ত্রি কিন্তু কি করব, পাস করছেন একটি একটির পরে। ধরা যাক আমি একটা উদাহরণের মানে এদিক দিয়ে বলি, একজন রাজমিস্ত্রি ঘরের কাজ করছেন, মানে কাজ চলাকালীন কোনো একটা হেল্পার বা তার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে হাতুড়ি, বা বললেন একসময় বলছেন বেলচা, কোনো সময় বলছেন কোদাল। তো এইসব নাম, এইসব নাম যে বস্তুকে নির্দেশ করছে, সেটা তার হেল্পারকে জানা অবশ্যই দরকার, আবশ্যিক। যদি না জানে তাহলে এইসব জিনিস তাকে মানে পাস করতে পারবে না বা এনে দিতে পারবে না। তো এইসব জানাই কি সব জানা? বলছে না, এইসব জানার বাইরেও কিন্তু অনেক কিছু জানা রয়েছে। ধরা যাক সেই সেই রাজমিস্ত্রি একসময় বলছে হাতুড়ি, হাতুড়ি, হাতুড়ি। তো এই হাতুড়ি বলার পিছনে সে কি হাতুড়িটাকে হাতুড়ি বলছে যে হাতুড়ি, সে হাতুড়ি কি মানে হেল্পারের কাছে এটা বলতে যাচ্ছেন যে হাতুড়িটা আমাকে দাও, নাকি হাতুড়ি বলে তার গলার স্বর চেক করছেন, মানে গলার আওয়াজটা চেক করছেন? আমরা অনেক সময় হয় না যে কি বলে যাই, যে হ্যালো হ্যালো হ্যালো, মানে গলার স্বর চেক করি না? তো সেরকম ভাবে সে কি গলার স্বর চেক করছেন, মানে গলাটা ঠিক আছে কিনা, হাতুড়ি, হাতুড়ি, হাতুড়ি? নাকি এটা বলতে চাচ্ছেন যে হাতুড়িটা আমাকে দাও? নাকি এটা বলতে চাচ্ছেন যে হাতুড়িটা তুমি উপরে তুলে রাখো? দেখো একটা কথা, এই হাতুড়ি কথাটার পিছনে কিন্তু অনেকগুলো ইউজড বা ব্যবহার হতে পারে। সেটাই কিন্তু উইটগেনস্টাইন এখানে বোঝানোর চেষ্টা করছেন তার ইউজ থিওরি অফ ল্যাঙ্গুয়েজে। এবার এখানে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ বক্তা যখন কোনো ভাষা ব্যবহার করে, তখন সেই ভাষার দ্বারা কোনো না কোনো বস্তুকে নির্দেশ করলেও ভাষার ব্যবহারকারীর মনের ভাব ততক্ষণ পর্যন্ত না আমরা বুঝতে পার, শ্রোতা যখন বুঝতে পারবে, যতক্ষণ পর্যন্ত না শ্রোতা বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত বক্তাকে কিন্তু বা বক্তার মনের ভাবকে বোঝা সম্ভব নয়। আর বক্তার মনের ভাবকে বোঝা সম্ভব না হলে তার ভাষাও বোঝা সম্ভব নয়। আর ভাষা মানে কি? ভাষা মানে হচ্ছে মনের ভাব আদান প্রদান। মানে আমরা যে মনের ভাব আদান প্রদান করি, সেটার মাধ্যম হচ্ছে ভাষা, তাই না? তো ভাষা যেহেতু মনের ভাবকে আদান প্রদান করে, এবং বক্তা বা রাজমিস্ত্রিটি যখন বলে হাতুড়ি, তার মনের ভাব তো তখন প্রকাশ করতে পারছে না, বা সামনের জন তো সেরকম ভাবে বুঝতে পারছে না আসলে কি হাতুড়ি বলতে ও কি ব্যবহার করতে যাচ্ছে। হাতুড়ি বলতে কি ও নিজের গলার স্বর চেক করছে, নাকি হাতুড়ি বলতে হাতুড়িটাকে তার পাশে আনতে বলছে, নাকি এটা বলতে চাচ্ছে যে হাতুড়িটাকে তুমি উপরে তুলে রাখো? এবার এই প্রসঙ্গে মানে এইসব যুক্তি কিন্তু অগাস্টাইনের বিরুদ্ধে। অগাস্টাইন যে বলছেন যে ভাষার মধ্যে যে আমরা যে শব্দ বা নাম ব্যবহার করি, সেগুলি বস্তুকে নির্দেশ করে, এর বাইরে কোনো কাজ নয়, বা বস্তু নির্দেশ করাটাই শুধুমাত্র কাজ। তো
উইটগেনস্টাইন বলছেন যে না, শুধুমাত্র বস্তুকে নির্দেশ করাটা কাজ নয়, এবং বস্তুকে নির্দেশ করা হলেও একটা ভাষা বিভিন্ন ভাবে ব্যবহার হতে পারে, বা একটা বাক্য বা একটা নাম বিভিন্ন ভাবে ব্যবহার হতে পারে। এবার আমরা একটা আহ, জানা কথার বিভিন্ন অর্থ নিয়ে কথা বলি। অধ্যাপক কল্যাণ সেনগুপ্ত বলেছেন যে জানা কথাটিকে আমরা বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারি। দেখো, এইসব কথা আমি বলছি কিন্তু তার ভাষাজনিত মতবাদের সপক্ষে। তো অধ্যাপক কল্যাণ সেনগুপ্ত কি বলছেন যে জানা কথাটাকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। যেরকম আমি তাকে জানি অর্থাৎ তাকে দেখেছি, আমি তাকে জানি অর্থাৎ তাকে দেখেছি, এবং দ্বিতীয় অর্থে তার কথা শুনেছি। এই দুটো আমরা কিন্তু সবাই বুঝতে পারি। আমি তাকে জানি অর্থাৎ আমি তাকে দেখেছি, কিন্তু আমি তাকে জানি অন্য কনটেক্সটে বা অন্য পরিস্থিতিতে যদি বলা হয় আমি তাকে জানি, তখন কিন্তু আমরা এটাও বোঝাতে পারি যে তার কথা শুনেছি। অথবা আমরা কোনো সময় এরকম বলি আমি তাকে জানি, তার মানে এটা বোঝাতে যে সে মানুষটা বা সে লোকটা ভালো না। ধরা যাক আমার বন্ধু, আমার এক বন্ধু আমার সামনে এসে বলল যে মানে আমার বন্ধু তার একটা বন্ধুর কথা বলছে, মানে আমারও সেই বন্ধু কিনা সেটা আমি পরে বলছি। মানে এখানে তিনজনের কথা ভাবো, আমি, আমার বন্ধু এবং আরেকটা থার্ড পার্সন, সে আমার বন্ধুর বন্ধু। এবার কি বলছে যে সেই ধরো আমার বন্ধুর নাম এক্স, বলছেন যে সেই যে এক্স ছিল সে কিন্তু মানুষটা ভালো না। সে আমার মানে আমার কি করছে, সে আমার কাছে 10,000 টাকা নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত দেয়নি, বা আমাকে অনেকবার ঠকে গেছে সেই মানুষটা, বা সেই আমার বন্ধু এক্স নামক যে বন্ধুর কথা বলা হচ্ছে আমার বন্ধু আমাকে বলছে। কিন্তু আমি তখন তাকে কি অ্যান্সার করলাম যে হ্যাঁ আমি তাকে জানি। তাহলে এখানে জানার অর্থ কি হলো, এখানে জানার অর্থ হলো যে হ্যাঁ সে মানুষটা আসলেই খারাপ, বা তুমি তার উপর ভরসা করতে পারো না। কথাটাকে বুঝাতে পারলাম জানা কথাটার বিভিন্ন প্রয়োগ। আমি তাকে জানি মানে তার উপর তুমি নির্ভর করতে পারো না। আমি তাকে জানি মানে সে কি, সে একজন আহ একজন কি বলবো, ফ্রড পার্সন। আমি তাকে জানি অর্থাৎ আমি তাকে সুপারিশ করছি, এইসব কথা কিন্তু বলছেন। তো জানা কথাটার বিভিন্ন অর্থ কিন্তু রয়েছে। এটা কে বলছেন? এটা অধ্যাপক কল্যাণ সেনগুপ্ত বলছেন। কার দর্শনের পরিপ্রেক্ষিতে? উইটগেনস্টাইনের দর্শনের পরিপ্রেক্ষিতে। উইটগেনস্টাইন যখন কাকে খণ্ডন করেছেন, যখন অগাস্টাইনকে খণ্ডন করছেন, তখন কিন্তু এই যুক্তিগুলি দিয়ে খণ্ডন করছেন। এবার দেখো, জীবন প্রণালী, যেটা আমরা ফর্ম অফ লাইফ, ইংরেজি যাকে আমরা ফর্মস অফ লাইফ বা ফর্ম অফ লাইফ বলি। ভাষার ব্যবহারের তাৎপর্যকে দেখাতে গিয়ে তিনি ভাষাকে জীবন প্রণালী হিসেবে গণ্য করেছেন। তার মধ্যে সাধারণ ভাষা হলো এক বিশিষ্ট জীবন প্রণালীর প্রকাশ। এবার জীবন প্রণালী কেন বলছে, এই যে ভাষার ব্যবহার, একটু আগে আমরা যার সম্বন্ধে এত সব কিছু জানলাম, মানে বললাম ব্যবহার, ইউজ থিওরি, এর যে তাৎপর্য বা মিনিং, এটা কিসের উপর? এটা দেখাতে গিয়ে উনি বলছেন যে ভাষাকে একটি জীবন প্রণালী মানে জীবনের একটা আকার হিসেবে গণ্য করছেন। তার মধ্যে সাধারণ ভাষা হলো এক বিশিষ্ট জীবন প্রণালীর প্রকাশ। মানে আমাদের ভাষা যেটা সাধারণ ভাষা সেটা একটা বিশিষ্ট জীবন প্রণালীর প্রকাশ, এটা একটা আলাদা জীবন প্রণালীর প্রকাশ। ধরা যাক কেউ একটা মানুষ কি করছে, কেউ একজন মানুষ সাধারণ ভাষা, কেউ একজন মানুষ কি করছে তার জীবনে সব সময় আহ ধার্মিক ভাষা নিয়ে চলাফেরা করে। মানে তোমরা একটা ইমাজিন করতে পারো এমন একটা মানুষকে যে সব সময় ধর্ম নিয়ে পড়ে থাকে এবং ধার্মিক ভাষা নিয়ে পড়ে থাকে। বা তোমরা এমন একটা মানুষের কথা ভাবতে পারো যে সব সময় অধার্মিক কথাবার্তা বলে বা অধার্মিক ভাষা নিয়ে চলে। তাহলে তার ভাষার সাথে সাথে তার জীবনটাও তো ভিন্ন রকম হবে, তাই না? আমরা যদি ভাবি যে একটা মানুষ সবসময় কি করছে, সাইন্টিফিক্যালি ভাবার চিন্তা মানে করছে, সাইন্টিফিক বা বৈজ্ঞানিক যে ভাষা সেটা নিয়ে কথাবার্তা বলছে। সে যখন মানে জলের কথা বলছে বা কি বলবো একটা বোতলের কথা বলছে, তখনই কিন্তু বোতলের মধ্যে যে অণু পরমাণু রয়েছে সেই দিক দিয়ে কিন্তু সে ভাবছে বা সেই ভাষাগুলো বলছে। তাহলে তার জীবনটাও কিন্তু সেরকম হবে না, সে তার জীবনটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। আর কেউ যদি মানে সাধারণ মানুষের মতো ভাবে যে বোতল কি, বোতলের মধ্যে আমরা জল পান করতে পারি খুব জোর, তাই না? তো আমাদের জীবন প্রণালীটা কিন্তু ভিন্ন রকমের হবে। আবার যদি কেউ একজন ধার্মিক মানুষ
যে শুধুমাত্র আহ ধর্মকে নিয়ে কথাবার্তা বলে, তার কাছে কিন্তু এইসব অধার্মিক বা বৈজ্ঞানিক কথাবার্তার কোনো মূল্যই থাকবে না। তার জীবনটা কিন্তু অন্যরকম হবে। তার ভাষা যেহেতু অন্যরকম, সে যেহেতু ধার্মিক ভাষা শুধুমাত্র অবলম্বন করে চলেছেন, তো তার জীবনটাও কিন্তু ভিন্ন রকমের হবে। তো এই কারণে উইটগেনস্টাইন বলছেন যে ভাষার যে ব্যবহার, এই ব্যবহারের আলোকে বা এই ব্যবহারের তাৎপর্য দেখাতে গিয়ে উনি ভাষা ভাষাকে জীবন প্রণালী হিসেবে গণ্য করলেন বা বললেন ভাষার মাধ্যমেই আমরা কিন্তু জীবনকে পেতে পারি। আমাদের যেরকম ভাষা হবে, আমাদের জীবনও কিন্তু সেরকম হবে। তার মধ্যে সাধারণ ভাষা হলো এক বিশিষ্ট জীবন প্রণালীর প্রকাশ। ভাষার আলোকে আমাদের জীবন প্রণালী সরল না জটিল তা নির্ধারিত হয়। এবার কেউ একজন মানুষ আছে যে সবসময় কি করে, এমন একটা ভাষা নিয়ে চলছে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে শুধুমাত্র কথাবার্তা, তাহলে তার জীবনটা ভিন্ন রকম হবে। যে ধর্মের কথাবার্তা বলে তার ধার্মিক জীবনযাপন হবে। যে সাইন্টিফিক্যালি কথাবার্তা বলে বা সবসময় বৈজ্ঞানিক ভাষা নিয়ে কথাবার্তা বলে, সে যদি তোমার সামনেও আসে বা আমাদের সামনেও আসে, সে বলবেই তো যে অ্যাকচুয়ালি আমি যে জলটা খাচ্ছি এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম পরমাণু অণু এইসবের মিশ্রণ ঘটেছে, বা এটার লিকুইড ফর্ম কি, এটার এটার কি বলবো ওটা আইস যখন হয়ে যাবে জলটা তার ফর্ম কি, এইসব নিয়ে ব্যাখ্যা করতে শুরু করে দেবে। এরকম হয় না, আমরা একটা ফিলোসফিক্যালি কোনো কিছু যখন যাচাই করি বা দেখার চেষ্টা করি, সেই জিনিসটা আমরা ভিন্নভাবে ভাবি, কিন্তু একজন সাধারণ মানুষ কি সেই সব ভাববে না। তো এইভাবে আমাদের জীবন প্রণালী কিন্তু বহু রকমের হতে পারে, যেহেতু আমাদের আমাদের ভাষা কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। একটু আগে যেরকম আমি বলেছিলাম, স্লাইডটা দেখো, ভাষার ব্যবহারের বৈচিত্র্যতা। আমরা যেহেতু সাধারণ ভাষার মূল বৈশিষ্ট্যই হলো বৈচিত্র্যতা, অর্থাৎ সাধারণ ভাষার ব্যবহার বৈচিত্র্যপূর্ণ। যেহেতু আমরা ভাষাগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি বা বিভিন্নভাবে বলতে পারি, সেহেতু কিন্তু দেখো, এটা ভাবো না যে সাধারণ ভাষা বলতে শুধু মানে এর এর মধ্যে সাইন্টিফিক কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না, এর মধ্যে ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে না। সাধারণ ভাষা মানে সমস্ত ভাষা এর মধ্যে থাকছে। এখানে ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজও থাকছে, এখানে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজও থাকছে। এই ভাষা সর্বসাধারণের ভাষা। এই ভাষার মধ্যে কোনো ব্যতিক্রম নেই, এই ভাষা সবার ভাষা। তো এই ভাষা যেহেতু সবার ভাষা, এই সাধারণ ভাষার মধ্যে দিয়ে কি, আমি কিন্তু উদাহরণস্বরূপ ওটা বললাম তোমাদের একটু আগে, যেটা বললাম যে বৈজ্ঞানিক ভাষা আলাদা, দার্শনিক ভাষা আলাদা, সাধারণ ভাষা আলাদা, কিন্তু এই সাধারণ ভাষার মধ্যে কিন্তু সব ভাষা পড়ে যায়। তো যেহেতু ভাষার ব্যবহার বা ভাষার প্রয়োগ আমরা বিভিন্ন প্রকারে করতে পারি, সুতরাং আমাদের জীবনও কিন্তু বিভিন্ন প্রকারে হতে পারে। এরপর উনি বলছেন, দেখো, সুতরাং ভাষা প্রবর্তক দার্শনিক উইটগেনস্টাইন ভাষাকে জীবন প্রণালী হিসেবেই ব্যাখ্যা করেছেন। ভাষাকে কিন্তু জীবন প্রণালী হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি এর দ্বারা যা বোঝাতে চেয়েছেন তা হলো ভাষাই হলো জীবন, অর্থাৎ ভাষার বাইরে কোনো জীবন নেই। তবে তার মতে এই জীবন প্রণালী বহু, বহু মানে অনেক। যেহেতু ভাষা অনেক, ভাষার ব্যবহার অনেক, সেহেতু ভাষার ব্যবহারের মাধ্যমে আমাদের জীবন যাত্রা অনেক, জীবন প্রণালী অনেক। তার মতে ভাষা হলো ব্যাকরণের নিয়ম দ্বারা পরিচালিত। দেখো, আমি তোমাদের বলছি, আমি তোমাদের নোট পুরো কমপ্লিট করতে পারিনি, তবে আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি এখন, কারণ আমার স্লাইডটা এখান থেকেই শেষ। কিন্তু নোট বানাতে হলে আমার আরো সময় লাগতো, আমি এর আগে বানাইনি, আজকে বানিয়েছি। তো কি বলতে চাচ্ছি, তার মধ্যে ভাষা হলো ব্যাকরণের নিয়ম দ্বারা পরিচালিত। এবার যে ভাষার কথা বলছেন, যে ভাষা কি, ভাষা ব্যবহারযোগ্য কিনা, ভাষাকে ব্যবহারের মাধ্যমে জানতে হবে। মানে ভাষার যে অর্থ নিরূপণ আমরা করি সেটা ব্যবহারের মাধ্যমেই করতে হবে। কারণ একটু আগে আমি যেরকম উদাহরণ দিয়ে বললাম যে একটা মানুষ যখন বলছে জানি, সেই জানি কথাটাকে বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারে। তো জানি কথার কিন্তু কোন রকম বস্তু নাই, সে বা কোন রকম বস্তুকে নির্দেশ না করলেও সেই জানি কথাটা কিন্তু বিভিন্ন অর্থে প্রয়োগ হয়। বা হাতুড়ি কথা দিয়েও কিন্তু রাজমিস্ত্রির কাছে বিভিন্ন অর্থে প্রয়োগ হতে পারে। আমরা এইসব ব্যাখ্যা করেছি ইতিপূর্বে। তো যাই হোক, এই ভাষা যে ছিল তার মধ্যে, এই ভাষা তো অবশ্যই প্রাকৃতিক ভাষা, তাই না? এই প্রাকৃতিক ভাষা তো কোনো প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত। বলছে এই প্রাকৃতিক নিয়ম বলতে আমরা কি বুঝি? এখন প্রশ্ন হচ্ছে এই প্রাকৃতিক নিয়মটা কি? তো বলছেন প্রাকৃতিক নিয়ম হচ্ছে ব্যাকরণের নিয়ম। এই প্রাকৃতিক নিয়ম বলতে ব্যাকরণের নিয়মগুলি বোঝায়, মানে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা যেগুলো মানে ভাষাকে যেভাবে ইউজ করি বা ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম বা ব্যাকরণের নিয়ম। এবার যেহেতু ব্যাকরণের নিয়ম, তো এই ভাষার একটা বৈশিষ্ট্য থাকা দরকার। তো এই ভাষার বৈশিষ্ট্য কি? এই ভাষা হচ্ছে সবসময় নিয়ম মেনে চলে।
নিয়ম মেনে চলে কথার অর্থ হচ্ছে এই ভাষা সবসময় নিয়মকে অনুসরণ করে, সরি, এই ভাষা সবসময় নিয়মকে কি করে, ব্যবহারের মাধ্যমে, অনুশীলন যেটাকে আমরা বলি, মানে অনুসরণ করা মেনে চলা হচ্ছে অনুশীলনের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে। তো এই ভাষা মানে এই জিনিসগুলো কিন্তু একটু ভিন্ন রকমের লাগতে পারে, কারণ উনি অনেক সময় বলছেন যে ভাষা হচ্ছে প্রাকৃতিক ভাষা হচ্ছে প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত, আবার প্রাকৃতিক নিয়মকে আবার বোঝানোর জন্য এটা বলছেন যে এই নিয়ম কিসের, ব্যাকরণের নিয়ম। আর ব্যাকরণের নিয়ম বলতে বলছেন যে নিয়মের কথা যখনই বলছেন তখন বলছেন নিয়মকে মেনে চলা বা নিয়মের ব্যবহার। এবার এই নিয়মের ব্যবহার যেটা আমরা আগেই বলেছিলাম, তো ঘুরে ঘাড়ে কিন্তু জিনিসগুলো এক, ঘুরে ফিরে যদি যাই আমরা সেই ব্যবহারের উপরেই কিন্তু জোর দিচ্ছেন আলটিমেটলি। তো ভাষার ব্যবহার আর ভাষার অর্থ দুটো কিন্তু এক নয়। কেমন করে এক নয়? দেখো, কোনো একটা ভাষাকে আমি জানলাম বা সেই ভাষার যে নিয়ম সেটা আমি মানলাম, তাই বলে কি আমি ভাষাটাকে প্র্যাকটিস বা অনুশীলন করছি, তার ব্যবহার করছি? বলছি না, এই দুটি ভিন্ন বিষয়। কেন ভিন্ন বিষয়? আমি একটা রুলসকে আমি জানতেই পারি, তাকে মানতেই পারি। আমার মধ্যে কিন্তু আমি যদি বলি আমি রুলসটাকে মানি, তবে কিন্তু আমার এর পরিচয় কিভাবে ঘটে? আমি রুলসটাকে কিন্তু ফলো করি মানে অনুশীলন করি, প্র্যাকটিস করি, বারংবার করি সেই রুলসটাকে। তার মাধ্যমে কিন্তু মানে সেই অনুশীলন বা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ভাষার যে নিয়ম সেটাকে অনুসরণ করা হয়, সেটাকে মানা হয়। ফর এক্সাম্পল, ট্রাফিক লাইনে বা ট্রাফিক রুলসের যদি মানে আমরা ট্রাফিক রুলস ফলো না করি, কোনো একটা ট্রাফিকে যদি আমরা কি করি, সিগন্যাল ভেঙে আমরা চলে যাই বাইক নিয়ে, তাহলে কিন্তু আমাদের কি হয়, সেই রুলসটা কিন্তু ফলো করা হয় না। আমরা কিন্তু রুলসটা জানি যে ট্রাফিক রুলস কি, কিন্তু এখানে আমরা কি করলাম, ট্রাফিক রুলসটা জেনেও আমরা কিন্তু ভুল করলাম, মানলাম না। ট্রাফিক রুলস এর মধ্যেই কিন্তু সেই রুলসটাকে ফলো করার একটা নির্দেশ দেওয়া আছে। মানে যখনই আমরা কতটাকে বলছি ট্রাফিক রুলস এর কথা যখনই বলছি, তখনই কিন্তু তার মধ্যে কিন্তু তার যে একটা তাকে অনুসরণ করা হবে সেটা কিন্তু তার মধ্যে নিহিত আছে। মানে রুলস মানে কি, রুলস মানে তাকে ফলো করা। এবার ফলো আমি কখন করব, যখন আমি আসলে সেই কাজটা করব, আমি রুলসটাকে ব্রেক করব না। আমি বাইক নিয়ে যখন সিগনালে রেড লাইট দেওয়া থাকবে তখন আমি কি করব না, রোড ক্রস করব না বা তখন স্টপ হয়ে যাব আমার বাইক নিয়ে। কিন্তু যদি আমি না মানি, রেড লাইট দেওয়া আছে কিন্তু তবুও আমি এখনো কিন্তু গ্রিন হয়নি, আমি কি করছি, আমার বাইক নিয়ে চলে যাচ্ছি, আমি কি রুলসটাকে ফলো করলাম না। কিন্তু তাই বলে যে আমি রুলসটাকে জানি না সেটা নয়, আমি রুলসটাকে জানি কিন্তু আমি ফলো করলাম না। কিন্তু এটাই এখানে বলতে চাচ্ছি উইটগেনস্টাইন, যে কোনো কিছু রুলস জানা এবং তাকে ফলো করার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এটা, যে আমরা যতক্ষণ পর্যন্ত না সেই রুলসটাকে কি করছি, অনুসরণ করা মানেই হচ্ছে অনুসরণ করা, মানে চর্চা করা বা প্র্যাকটিস করা, যতক্ষণ পর্যন্ত না সেটা জীবনে আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করছি তখন পর্যন্ত আমরা বলতে পারি না সেই নিয়মটাকে আমরা মানছি। তো যখনই উনি ভাষার কথা বলছেন, সাধারণ ভাষার কথা বলছেন, এই সাধারণ ভাষা কিছু নিয়মের দ্বারা পরিচালিত এটা বলছেন, এবং এই নিয়ম কি, এই নিয়মকে মানতে হলে কি করতে হবে, এই নিয়মকে মানতে হলে আমাদেরকে সেই নিয়মটাকে ব্যবহার করতে হবে, তার চর্চা করতে হবে। তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? সুমান, আচ্ছা, দাঁড়াও, কোনটাকে আগে বললে তোমাদের বেশি সুবিধা হবে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ গেমটার কথাই বলি তাহলে। ভাষার মধ্যে যে উনি ভাষার খেলার কথা বলছেন, কেন বলছেন? আমি এর আগেই বলেছি যে ভাষা হচ্ছে কি, ভাষার মধ্যে বিভিন্ন প্রয়োগ আমরা করতে পারি। এই ভাষাকে আমরা বিভিন্ন ভাবে প্রয়োগ করতে পারি, যার ফলে আমাদের জীবনও বিভিন্ন প্রকারের হতে পারে, ফর্মস অফ লাইফ হতে পারে, আমাদের বহু জীবন মনের প্রণালী হতে পারে। ঠিক আছে? তো আবার যেহেতু জীবনের প্রণালী বিভিন্ন রকম হতে পারে, বা একটাই ভাষাকে আমরা বিভিন্ন ভাবে প্রয়োগ করতে পারি, বা বলতে পারো আহ একই জীবনে আমরা বিভিন্ন ভাষার দ্বারা প্রভাবিত হতে পারি, বা বিভিন্ন ব্যবহারের দ্বারা প্রভাবিত হতে পারি ভাষার। কথাগুলো কিন্তু ইয়ে করবে না, আমি কিন্তু ঘুরে ফিরে তোমাদের ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি যে ভাষাকে উনি কিভাবে দেখেছেন। যখন ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থটি উনি লিখলেন, তখন কিন্তু ভাষার মধ্যে অনেকটাই পরিবর্তন করলেন। আগের ভাষা ছিল তার বাচনিক ভাষা বা কৃত্রিম ভাষা,
যেটা একটা কি ছিল তার বানানো ভাষা, তাই না? কিন্তু পরবর্তীতে উনি সাধারণ মানুষের কথা বললেন, সাধারণ ভাষার কথা বলছেন, এবং এই সাধারণ ভাষা কি বা এটা হচ্ছে প্রাকৃতিক ভাষা। প্রাকৃতিক ভাষা বলতে প্রাকৃতিক নিয়ম দ্বারা প্রচলিত। প্রাকৃতিক নিয়ম বলতে এখানে ব্যাকরণের নিয়ম। এবার এই নিয়ম বলতে উনি কিন্তু কোনো সংজ্ঞা দেননি, এটা বলে রাখছি, নিয়ম বলতে কোনো সংজ্ঞা দেননি, কিন্তু নিয়মের পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে একটা নিয়মকে যখনই মানা হবে, মানে আমরা যে নিয়মগুলো আর কি ব্যবহার করি, আমরা যে একটা ভাষার মধ্যে একটা নিয়ম থাকে না, যে আহ, এক গ্লাস জল নিয়ে এসো, এটাকে যদি আমি না বলে এভাবে বলি যে জল নিয়ে গ্লাস আসো, তাও এটা বোধগম্য হবে মনে হয়। কিন্তু যদি আমি আরো একটু উল্টো পাল্টা করে বলি জল গ্লাস নিয়ে আসো, তাহলে বা তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এই যে একটা নিয়মের মাধ্যমে, যেটা মানে ন্যায় দর্শনে আমরা কিন্তু ওই আকাঙ্ক্ষিত সান্নিধ্য, তাৎপর্য, মানে বাক্যের যে গঠন, এই নিয়মের কথাই বলছেন যদিও। হুম। তো এটা কিন্তু উনি পরিষ্কার ভাবে বলে দেননি যে নিয়ম বলতে এক্স্যাক্টলি কি, তবে ব্যাকরণের নিয়মের কথা বলছেন, আর ব্যাকরণের নিয়ম বলতে আমরা এই নিয়মটাকে বুঝবো, যে একটা ভাষার মানে বিভিন্ন নিয়ম। আচ্ছা, তো এই যে নিয়ম, এই নিয়ম ফলো করা মানে কি, নিয়মটাকে অনুসরণ করা, সরি, নিয়ম ফলো করা মানে নিয়মটাকে অনুশীলন করা, মানে তার প্র্যাকটিস করা। একটা নিয়ম ফলো করছি মানে তার প্র্যাকটিস করছি। আমি এভাবে বলতে পারবে না তুমি যে একটা ভাষার একটা নিয়মকে যদি একবার ফলো করে নিই বা একবার আমি প্র্যাকটিস করে নিই তাহলে হয়ে গেল, এমনটা নয়। বলছি বারংবার রিপিটেড আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইভাবে আমাদের কি হবে, সেটা রিয়ালাইজ হবে, সেই ভাষার যে ব্যবহার সেটা আমাদের কাছে কি হবে, রিয়ালাইজ হয়ে যাবে। আমাকে কেউ একবার বললো যে জীবনে, যে ধরো জীবনে আমি একবারই শুনেছি যে ঘোড়ার উপরে সবারই হয় না, ঘোড়ার উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে ঘোড়ার উপরে উঠে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। এই জিনিসটা আমার জীবনে একবারেই ঘটেছে, বা এই ভাষাটা আমি একবারেই যদি ব্যবহার করে থাকি তাহলে হয়ে যাবে না। এই ভাষার অর্থটা আমার কাছে বলতে হয় না একবারে, সেই ভাষাটা আমি এখানে এক্সাম্পলটা তোমাদের ঠিক দিতে পারলাম না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিয়মকে একবারে অনুশীলন করলে চলবে না, সেটা বারংবার করতে হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে এতটাই আয়ত্তে নিয়ে চলে আসতে হবে আমাদের, যে সেটা আমাদের কি হয়ে যায়, রিয়ালাইজেশন হয়ে যায়। ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজ গেমের কথা যখন বলছেন সাধারণ ভাষার পরিপ্রেক্ষিতে বলছেন, যেহেতু ভাষার জীবন প্রণালী বিভিন্ন রকম। হুম। এবং এই জীবন প্রণালী বিভিন্ন রকম বলে উনি কি বলছেন, উনি কিন্তু এখানে আরেকটা কথা বলছেন যে এই ভাষা বা জীবন প্রণালী কি রুল ফলোয়িং, এটা নিয়ম অনুসরণ। আর এই নিয়ম অনুসরণ আমি তোমাদের বললাম যে নিয়ম অনুসরণ মানে কি, নিয়ম অনুসরণ মানে সেই নিয়মটাকে আহ অনুশীলন করা। ঠিক আছে? এরপর উনি যে কথাটা বলছেন, উনি কি বলছেন, দাদা পয়েন্টটাকে, ল্যাঙ্গুয়েজ গেমের কথা যখন বলছেন তখন বলছেন যে ভাষার খেলা হচ্ছে উইটগেনস্টাইনের ভাষা দর্শনে ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ কি রূপক। এই ল্যাঙ্গুয়েজ গেম, ফর্মস অফ লাইফ, এগুলোকে মেটাফোর হিসেবে উনি কিন্তু ব্যবহার করেছেন। মেটাফোরের বাংলা অর্থই হচ্ছে রূপক। ঠিক আছে? উইটগেনস্টাইন তার দার্শনিক অনুসন্ধান গ্রন্থে ভাষা বলতে সাধারণ ভাষাকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? সাধারণ ভাষাকে বুঝিয়েছেন। এটা আমি আগে আলোচনা করেছি। তো দেখো ভাষার নিয়মগুলি, এবার ভাষার গেম কথাটা জানার আগে ভাষার নিয়ম কথাটাকে জানতে হবে। আমরা আগেই বলেছি এই ভাষা নিয়ম দ্বারা পরিচালিত, সাধারণ ভাষা হচ্ছে নিয়ম দ্বারা পরিচালিত। যেহেতু ভাষার নিয়ম দ্বারা পরিচালিত, সেহেতু ভাষার নিয়মগুলির ব্যবহার প্রসঙ্গে তিনি খেলার নিয়মগুলির কথা বললেন। মানে একটা খেলার মধ্যে যেরকম বিভিন্ন রকমের নিয়ম থাকে, ধরো একটা ক্রিকেট খেলায় যেরকম বিভিন্ন রকমের কি থাকে, নিয়ম থাকে, বাস্কেটবল খেলায় কিন্তু বিভিন্ন রকমের নিয়ম থাকে, ভলিবলে বিভিন্ন নিয়ম থাকে, এই নিয়মগুলির সাথে কিন্তু উনি ভাষার যে খেলা সেই নিয়মগুলির তুলনা করলেন। মানে বলছেন বিভিন্ন, যেরকম এখানে যদি আমি সাধারণ ধারণা হিসেবে যদি আমি একটা কি পেয়ে থাকি, সাধারণ ধারণা হিসেবে যদি আমি খেলা এই পদটাকে নিই, কি পদটাকে, খেলা পদটাকে, সরি এখান থেকে আমার লেখাটা ভালো হবে না, খেলা পদটাকে নিয়ে থাকি, তাহলে খেলা শ্রেণীর বা খেলা পদের অন্তর্গত কিন্তু বিভিন্ন রকমের খেলা চলে আসে। তো এই খেলাগুলির বিভিন্ন রকম খেলা, কবাডি খেলা, বাস্কেটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল, ফুটবল, বিভিন্ন খেলার মধ্যে বিভিন্ন রকমের নিয়ম আছে, তাই না? এই নিয়মগুলির সাথে কিন্তু আমাদের ভাষার যে খেলা, এই নিয়মগুলির কিন্তু তুলনা করছেন। উনি কি করছেন, যে খেলা কি, উনি বলছেন যে খেলা কি, খেলা, হোয়াট ইজ গেম,
হোয়াট ইজ আ গেম? খেলা কিসের দ্বারা নিয়ন্ত্রণ হয়? খেলা অবশ্যই কোনো নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিয়ম ব্যতিরেকে কোনো খেলা হয় না। তো সেরকম ভাষার খেলা বুঝতে হলে আমাদের ভাষার অবশ্যই অনেকগুলি কি রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়ম ছাড়া ভাষার খেলাটা সম্ভবপর নয়। এবার এই খেলা কথার সাথে কিন্তু নিয়ম কথাটার সম্পর্ক কিভাবে সেটা আমরা বুঝবো। দেখো, উনি বলছেন যে ধরো একটি ফুটবল খেলায় কজন প্লেয়ার থাকে? 10 জন প্লেয়ার থাকে, সরি 11 জন প্লেয়ার থাকে, তাই না? একটি ফুটবল খেলায় ধরো 10টি নিয়ম আছে, এবং একটি ক্রিকেট খেলায় আরো 12টি নিয়ম আছে। মানে ধরলাম অনুমানিক, এর বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, সেই নিয়মগুলি কিন্তু কি, সেই নিয়মগুলি কিন্তু সীমায়িত, লিমিটেড। এমন নয় যে অসংখ্য নিয়ম যাকে আমরা গুনতে পারবো না, এমন নয়। আনগিনার না, মানে গোনা যাবে আর কি। তো ফুটবল খেলার মধ্যে বিভিন্ন রকমের কি রয়েছে, নিয়ম বা রুলস রয়েছে। ক্রিকেট খেলার মধ্যেও কিন্তু কম বেশি নিয়ম বা রুলস রয়েছে, এবং বাস্কেটবল খেলার মধ্যে কিন্তু নিয়ম বা রুলস রয়েছে। তো এই নিয়মগুলো, এক একটা খেলার যে নিয়ম, সেগুলি কি একেবারেই আলাদা? মানে ফুটবল খেলার যে নিয়ম, সেই নিয়মের সাথে কি আমরা ক্রিকেট খেলার নিয়মের কিছু তুলনা করতে পারি, সাদৃশ্য পেতে পারি? বলছে অবশ্যই সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকবেই। প্রত্যেকটি খেলার মধ্যে কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য আছে। ফুটবল খেলার মধ্যে এমন কিছু সাদৃশ্য রয়েছে যেটা ক্রিকেটের সাথে যায়, এবং ক্রিকেট খেলার মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে যেটা ফুটবল খেলার সাথে যায় না। মানে বোঝার বিষয় হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সব খেলার মধ্যে রয়েছে আলটিমেটলি। তো উনি এই সাদৃশ্য আর বৈসাদৃশ্য বোঝাতে গিয়ে ওনার দর্শনে আমরা কিন্তু আরেকটা মেটাফরের কথা জানতে পাই, সেটা হচ্ছে ফ্যামিলি রিসেম্বলেন্স। যে কথাটা আমি এখানে মেনশন করিনি, যেটা হচ্ছে পারিবারিক সাদৃশ্য। উনি তার এই সাদৃশ্য, মানে একটা খেলার সাথে আর একটা খেলার যে সাদৃশ্য রয়েছে, এই সাদৃশ্যগুলো কিন্তু ফুটবল আর ক্রিকেট খেলার ক্ষেত্রে বলছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু ভাষার সাথে কিন্তু তুলনা করছে। ভাষার মধ্যে যে বিভিন্ন খেলা রয়েছে, সেই বিভিন্ন খেলার মধ্যে কিন্তু প্রত্যেকটি খেলার সাথে কি রয়েছে, একটি সাদৃশ্য কয়েকটি বৈসাদৃশ্য কি রয়েছে, তাদের গুণ বা কোয়ালিটি রয়েছে। এবার দেখো, এই সাদৃশ্য বৈসাদৃশ্যের মধ্যে কিন্তু উনি ফ্যামিলি রিসেম্বলেন্স, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। ফ্যামিলি রিসেম্বলেন্স আমরা কিন্তু উইটগেনস্টাইনের দর্শনে পাই, যেটিকে কিসের জন্য উনি নিয়ে এসেছেন, সেটা বলেছেন যে যখন এই খেলার আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য চিহ্নিত করব, সেটা বোঝানোর জন্য উনি কিন্তু পারিবারিক সাদৃশ্য কথাটি ব্যবহার করেছেন। উনি বলছেন, ধরা যাক একটা ফ্যামিলিতে অনেকজন ভাই বোন থাকে, ধরো যমজ ভাই বোনও থাকে। যমজ ভাই বোন গুলো তো তাই সিমিলার, মানে অনেকটাই সাদৃশ্য থাকে দুইজনের মধ্যে। ধরো একজন যমজ, দুইজন ভাই রয়েছে, তারা কিন্তু একই রকম দেখতে। ইভেন আমাদের গ্রামেও যমজ দুইজন বোন ছিল, আমি কিন্তু এখনো তাদের চিহ্নিত করতে পারি না যে কোনটা কে। তো যাই হোক, তো যমজ ভাইদের কথা ছেড়েই দিলাম। কিন্তু একটা পরিবারে যদি দুইজন ভাই থাকে, যদিও যমজ না, এমনিতে দুইজন ভাই বা একজন ভাই একজন বোন থাকে, বা দুইজন বোন থাকে, তো ধরা যাক দুইজন ভাইয়ের কিন্তু কিসের দিক দিয়ে সিমিলারিটি থাকতে পারে? তাদের উচ্চতার দিক দিয়ে, তাদের যে হাইট রয়েছে। পারিবারিক সাদৃশ্যের কথা যখন বলছেন, তখন কি বলছেন, তখন তখন বোঝাতে চেয়েছেন যে দুইজন ভাইয়ের মধ্যে কিন্তু কিসের উচ্চতার দিক দিয়ে কিন্তু সাদৃশ্য থাকতে পারে। তাদের আহ হেলদির, মানে বডির দিক দিয়ে কিন্তু সাদৃশ্য থাকতে পারে। তাদের একটা লুক, মানে ফিগারের দিক দিয়ে সাদৃশ্য থাকতে পারে। এমন ভাবতে পারো দুজন বোনের চুলের চুলের সাইজ চুলের সাইজের দিক দিয়ে সাদৃশ্য থাকতে পারে, বা একজন ভাইয়ের একজন বোনের আইব্রোর যে একটা সিমিলারিটি থাকতে পারে, তাই না? তো পরিবারের বিভিন্ন সদস্যের সাথে বিভিন্ন সদস্যের যেরকম একটা সাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারি, সিমিলারলি বিভিন্ন খেলার মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারি। আর এই খেলার সাদৃশ্য যেহেতু আমরা লক্ষ্য করতে পারি, শুধুমাত্র সাদৃশ্য নয়, সাদৃশ্যের সাথে বৈসাদৃশ্য অবশ্যই আমরা লক্ষ্য করতে পারি। এই সাদৃশ্য আর বৈসাদৃশ্য যদি আমরা লক্ষ্য করতে পারি, সুতরাং ভাষার যে খেলা, তাই না? ভাষার যে খেলা, এই খেলারও তো বিভিন্ন রকম নিয়ম রয়েছে, তাই না? এই নিয়মগুলিরও তো বিভিন্ন খেলার সাথে, মানে ভাষার যে বিভিন্ন রকম খেলা রয়েছে, বিভিন্ন খেলার বিভিন্ন নিয়ম, তাদের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, তাদেরও কি থাকতে পারে, কি বললাম, তাদের যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে। এক সেকেন্ড, আচ্ছা আমাকে একটু মনে করতে দেওয়া তো, আমি পয়েন্টটা কোথায় ছিলাম।
ফ্যামিলি হ্যাঁ রিজেম্বলেন্সের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেরকম পারিবারিক সাদৃশ্য রয়েছে, সেরকম এই খেলারও বিভিন্ন রকম, বিভিন্ন খেলার মধ্যে বিভিন্ন ভাষার যে খেলা, ভাষার খেলার যে বিভিন্ন নিয়ম, এই নিয়মগুলির মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আমরা পেতে পারি। এটা কিন্তু উনি প্রথমে ভাষার খেলাকে বোঝাতে গেলেন কেন? যেহেতু ভাষাকে ব্যবহার করা হয়, এই ব্যবহার করা হয় কারণ দেখো, ভাষা আমরা যেহেতু বিভিন্ন ভাবে ব্যবহার করি, ভাষার যেহেতু ব্যবহার বিভিন্ন প্রকারের, সেহেতু জীবনের প্রণালীও বিভিন্ন প্রকার। আর এই ভাষার ব্যবহার যেহেতু বিভিন্ন প্রকারের হয়, তো সুতরাং এর ভাষার খেলাও কিন্তু বিভিন্ন প্রকারের হয়। আর ভাষার খেলাকে বোঝাতে গিয়ে, ভাষার ব্যবহার থেকে ভাষার খেলাকে বোঝাতে গেল, এবং ভাষার খেলাকে যখনই বোঝাতে গেল, তখনই কিন্তু উনি আরো খেলার সাথে আমাদের খেলাটাকে তুলনা করলো, তাই না? উনি ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল খেলার সাথে আমাদের খেলাটাকে তুলনা করলেন এবং বললেন যে, তুলনা করে বললেন এটা যে প্রত্যেকটি খেলার কি রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সুতরাং ভাষার খেলারও কিছু নিয়ম রয়েছে। যেমন বিভিন্ন খেলার বিভিন্ন নিয়মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য উনি একটা মেটাফর ইউজ করলেন, যেটা হচ্ছে ফ্যামিলি রেসেমব্ল্যান্স বা পারিবারিক সাদৃশ্য। এই পারিবারিক সাদৃশ্যের মধ্যে যেরকম বিভিন্ন সদস্যের মধ্যে যেরকম আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি, সেরকম ভাষার মধ্যে থাকা বিভিন্ন নিয়মের সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি। বা আমরা বিভিন্ন ভাষার যে প্রয়োগ, সেটাও আমরা কি করতে পারি, লক্ষ্য করতে পারি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরো আমি একই ভাষা, মানে একটি বাক্যকে দুই অর্থে ব্যবহার করতে পারি। দুই অর্থে কেন, বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারি। ধরা যাক, আমি বলি কাউকে যে এখানে এসো, আমি কাউকে বললাম যে এখানে এসো। ধরো আমার একজন ছোট ভাই আছে, আমি তাকে বলছি যে এখানে এসো। এটা আমি আদেশ সূচক বা অর্ডার হিসেবে তাকে আমি বললাম যে এখানে এসো। কিন্তু এই বাক্যটাকে আমি আবার ভিন্ন অর্থে ব্যবহার করতে পারি, অনুরোধ অর্থে। কিভাবে অনুরোধ অর্থে? যে অনুগ্রহ করে তুমি এখানে এসো। তো এখানে এসো, এই বাক্যটা ব্যবহার করলাম, এটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহার হলো। তো আলটিমেটলি এই যে ভাষার ব্যবহার, এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, তাই না? বিভিন্ন রকম হতে পারে বলে এর মধ্যে আমরা বিভিন্ন নিয়মকে পেতে পারি। আর এই নিয়ম বা বিভিন্ন খেলার মধ্যে কি রয়েছে, অনেক সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে। আমরা একটা কথাকে যেরকম ধরো, আমি যদি কোনো একটা ওয়ার্ড এরকম বলি যে আই এম আই এম প্লেইং আই এম প্লেইং ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট, এটা আমি কি বললাম, অ্যাক্টিভ ভয়েসে বললাম। আমি কথাটাকে এইভাবে বলতে পারি, ক্রিকেট ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, কথাটাকে মানে প্যাসিভ ভয়েসে আমি বলতে পারি। তো অবশ্যই আমি যদি ঘুরিয়েও বলি, ধরো আমি যদি এভাবে বলি যে আমি ক্রিকেট খেলছি, বা ক্রিকেট খেলাটি আমার দ্বারা হচ্ছে, দুটো কথাই কিন্তু আলাদা। মানে তাদের অর্থ যদিও এক, কিন্তু কথাটা বলার ধরনটা কিন্তু আলাদা আমার ছিল। তো তার মধ্যেও কিন্তু অনেকটা সাদৃশ্য লক্ষ্য করতে পারবো, এবং অনেক দিক দিয়ে বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারবো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার বুঝেছি। হ্যাঁ, এরপর আমরা, আচ্ছা ম্যাম, আপনার যদি মানে কোনো অসুবিধা থাকে বলতে পারেন, আমি কিন্তু শেষ করে দিতে চাই। আচ্ছা, তোমাদের কি টাইম আছে, মানে শেষ করব? হ্যাঁ স্যার, করুন। হ্যাঁ, তো যাই হোক, ক্রিটিক অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। তো এই ক্রিটিক অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ পার্সোনাল থট, যেটা আমরা আগেই বলেছি, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, মানে ব্যক্তিগত ভাষা, যেটা বাংলায় ব্যক্তিগত ভাষা বলতে নিজের বানানো ভাষা বা কোনো একটা ব্যক্তির নিজস্ব ভাষা। তো এই ব্যক্তিগত ভাষাকে পুরোপুরি বর্জন করছেন, মানে খণ্ডন করছেন কে? লেটার উইটগেনস্টাইন তার আলিয়ার উইটগেনস্টাইনের যে প্রাইভেট ল্যাঙ্গুয়েজ, বা যাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে বিশ্ব জগৎকে ব্যাখ্যা করতে চেয়েছিল, সেই আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজকে কিন্তু এখানে ডিনাই করছেন। হুম, খণ্ডন করে ফেলছেন, নিজের দর্শনকে নিজেই সমালোচনা করছেন একদিক দিয়ে। কেন? দেখো, এখানে কিন্তু এটা বলা ভুল যে দুই দর্শনের মধ্যে একেবারে বিরোধীর সম্পর্ক বর্তমান, বিরোধী না। আসলে আহ দার্শনিক উইটগেনস্টাইন যখন তার প্রথম দিকে দর্শন রচনা করেছেন, মানে
ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফিকাস গ্রন্থের ভিত্তিতে তখন কিন্তু জগৎটাকে উনি যেভাবে দেখেছেন, বাচনিক ভাষার ভিত্তিতে জগৎটাকে যিনি যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, উনি যে বলছিলেন যে বিশ্বজগৎ হচ্ছে ঘটনার সমষ্টি এবং ভাষার মাধ্যমে বিশ্বজগৎকে জানা যায়। হুম ভাষার সাথে যে কি করেছিল, সাম্যতা সম্পর্ক করেছিল আর বাস্তবতাকে জানতে হলে ভাষার মাধ্যমে জানতে হবে। এবং এই বাস্তবতা হচ্ছে কি ঘটনার সমষ্টি, এবং এই ঘটনা কি, ঘটনা হচ্ছে এই ঘটনা কিসের মাধ্যমে চিত্রায়িত হয়, এটা একটি বচনের মাধ্যমে চিত্রায়িত হয়। এই যে ভাষার সাথে মানে ঘটনা একটা সম্পর্ক করতে দেখাতে চেয়েছিলেন, যে যে বচন যে বচন বা ভাষা ছিল তার কি বাচনিক ভাষা বা বানানো ভাষা, যে ভাষা কি শুধুমাত্র সত্য বা মিথ্যা হবে, ঠিক আছে, সেই সত্য বা মিথ্যা ভাষা থেকে উনি কি করলেন, যে সত্য বা মিথ্যা ভাষা হলে সেটা কি হবে, অর্থপূর্ণ হবে, এবং অর্থপূর্ণ হলে তার ভাষার মাধ্যমে যেটা মানে তার ভাষা যেহেতু অর্থপূর্ণ, ভাষার মাধ্যমে বাস্তবতাও হচ্ছে অর্থপূর্ণ। এর বাইরে উনি তাই বলেছিলেন যে মাই ল্যাঙ্গুয়েজ ইজ মাই ওয়ার্ল্ড, মানে আমার ভাষা আমার জগৎ। তো সেই যে একটা বাচনিক ভাষা বা কৃত্রিম ভাষার উনি কল্পনা করেছিলেন, এবং সেই কৃত্রিম ভাষা আলোকে যে জগতের উনি কল্পনা করেছিলেন, এর বাইরে কিন্তু উনি বের হয়ে আসতে পারেননি। এবং উনি দাবি করেছিলেন যে আমার দর্শনের কিন্তু সমস্ত সমস্যার যে সমাধান হয়ে গেছে, এই যাবৎ যা দর্শনের সমস্যা ছিল বলে আমি মনে করি, তা কিন্তু আমি সমাধান করে ফেলেছি এই 7টি বচনের মাধ্যমে। ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফিকাস গ্রন্থটি প্রকাশ করার পর এটা উনি দাবি করেছিলেন। তারপর উনি যখন জানতে পারলেন যে না, এই ভাষা তো আমাদেরকে বন্দি করে রেখে দেয়, এই ভাষায় তো আমাদেরকে সীমায়িত করে রেখে দেয়, এই ভাষার মাধ্যমে আমি ঠিকই সত্য মিথ্যার যাচাই করতে পারি, সত্য মিথ্যার মাধ্যমে এই জগৎটাকে বা বাস্তবতাকে জানতে পারি ঠিকই, কিন্তু এই ভাষার বাইরে তো জগৎ বলে অনেক কিছু আছে, যা সাধারণের ভাষা, যা প্রাকৃতিক ভাষা, হ্যাঁ, যে ভাষার মাধ্যমে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়। প্রথমে উনি কিন্তু একটি কি নিজের কল্পনার জগতে যে ভাষার দিক দিয়ে কিন্তু জগৎটাকে ব্যাখ্যা করতে চেয়েছেন, বাস্তবতাকে ব্যাখ্যা করতে চেয়েছেন, পরবর্তী উনি কিন্তু সাধারণ মানুষ হিসেবে সাধারণের ভাষা নিয়ে মানে সাধারণের ভাষা নিয়ে তার দর্শনকে ব্যাখ্যা করতে চেয়েছেন। তো দুটো কিন্তু আলাদা। এবার যেহেতু দুটো আলাদা, সেহেতু পরের দিকে যখন দার্শনিক অনুসন্ধান গ্রন্থটি লেখেন, তখন কিন্তু সাধারণের ভাষা, এই যে সাধারণের ভাষা নিয়ে সবকিছু করতে চায়, এবং বলছেন সাধারণের ভাষা মানে কোনো বানানো ভাষা নয়, এটা কোনো কৃত্রিম ভাষা নয়, এটা হচ্ছে প্রাকৃতিক ভাষা। এই প্রাকৃতিক ভাষা হতে গেলে তো তার কৃত্রিম ভাষাকে বর্জন করতেই হবে, এটা তো স্বাভাবিক, তাই না? কৃত্রিম ভাষাকে যদি বর্জন না করা হয় তাহলে সাধারণ ভাষা অ্যাকসেপ্টেবল হবে না, আর সাধারণ ভাষা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে তার আর্টিফিশিয়াল মানে কৃত্রিম ভাষাকে বর্জন করতেই হবে। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে বিপরীত। তো সাধারণ ভাষার পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা থেকে উনি কি করছেন, খারিজ করছেন, বা প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে উনি ডিনাই করছেন। এবার দেখো, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সোনাল থট বা প্রাইভেট থট। আমরা এভাবে বুঝতে পারি ব্যক্তিগত ভাষা হচ্ছে কি, ব্যক্তিগত চিন্তন। এবার আমাদের মনে বিভিন্ন রকমের অনুভূতি জাগে, যেরকম সেটা ব্যথার অনুভূতি হতে পারে, সেটা সুখের অনুভূতি হতে পারে, ভালোবাসার অনুভূতি হতে পারে, দুঃখের অনুভূতি হতে পারে। এই যে অনুভূতিগুলি আমাদের মনে, এগুলি কি হচ্ছে, এগুলি আমি একটু শর্টে বলছি যেহেতু টাইম শর্ট। এগুলিকে উইটগেনস্টাইন বলছেন যে এগুলি হচ্ছে কি পার্সোনাল বা প্রাইভেট থট, তাই তো? আমি কি বললাম, প্রাইভেট থট কোনগুলি, যেগুলি হচ্ছে আমাদের আমাদের সেন্সেশন বা আমাদের নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শুধু উপলব্ধি করতে পারি, আমাদের অন্তর ইন্দ্রিয়ে আমরা যেগুলি উপলব্ধি করতে পারি, যেগুলি যেগুলি শুধুমাত্র আমরাই জানি। আমার ফর এক্সাম্পল একটা পেন বা ব্যথা, সেটা যে কি রকম, আমার এখন পেন হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি আমার এখন পেন হচ্ছে, এবার পেন যে কিরকম হচ্ছে তোমরা কি করে বুঝবে আমার পেন হচ্ছে? ফর এক্সাম্পল আমি যদি আরো আইডেন্টিফাই করে বলি যে আমার এখন মাথা ব্যথা হচ্ছে, এই যে ব্যথাটা, আমার মাথা ব্যথাটা তোমরা যদি অনুমানও করতে পারো, কারণ তোমাদেরও হয়ে আছে, মানে তোমাদের জীবনে একবার না একবার তো তোমাদেরও মাথা ব্যথা হয়েছে, এই দিক দিয়ে তোমরা অনুমান করতে পারো যে মাথা ব্যথা কাকে বলে। কিন্তু এক্স্যাক্টলি আমার কোথায় মাথা ব্যথা হচ্ছে, কিরকম ভাবে হচ্ছে, সেই ব্যথা অনুভব তো আমি করতে পারবো, তাই না? আমি যদি একটা ভাষার মাধ্যমে প্রকাশও করি, তাহলে তোমরা কিন্তু এর যে আসল অর্থ সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, সেটা কিন্তু তোমাদের কাছে সবসময় অজ্ঞাত থাকবে, মানে অজ্ঞাত ধারণা হিসেবেই এটা তোমাদের কাছে থাকছে।
বা তোমাদের কারো যদি ব্যথা, তোমরা বলো আমার স্যার ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, তাহলে আমি বা বাকি স্টুডেন্ট গুলো যারা এখানে থাকবেন যে ব্যথাটা কিভাবে হচ্ছে, অবশ্যই আমরা অনুমান করতে পারি যে আমাদের আমাদের মাথা ব্যথা হলে কিরকম ভাবে হয়, কিরকম খারাপ লাগে, এটা আমরা অনুমান করতে পারি। কিন্তু আসলে যে আমার যে ব্যথা, এটা তোমরা কিন্তু অনুভব করতে পারো না। এটা একান্তই আমার পার্সোনাল, এটা একান্তই আমার ব্যক্তিগত। এইভাবে উইটগেনস্টাইন বলছেন যে পার্সোনাল থট মানে পার্সোনাল চিন্তন কি পার্সোনাল ফিলিংস থেকে আসে, মানে যত সব পার্সোনাল সেন্সেশন অনুভূতির সৃষ্টি হয় আমার, হুম, সবকিছুই আমার কিন্তু কি প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কেন পড়ে? যেহেতু আমি এই যে বলছি আমার মাথা ব্যথা করছে, এটা কে বলছে? আমি বলছি না আমার মাথা ব্যথা করছে। এটা তো তোমরা বুঝতে পারছো না আমার মাথা ব্যথা করছে কোথায়, ঠিক আছে? তোমরা তোমরা যদি অনুমান করতে পারো তো এক্স্যাক্টলি মিনিংটা বুঝতে পারছো না। যখন তোমরা বুঝতেই পারছো না, এটা একান্তই যদি আমার পার্সোনাল হয়, তাহলে এটা আমার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ হলো। আমি একটা উদাহরণের সাহায্যে বলি। ধরো উইটগেনস্টাইন এখানে একটা উদাহরণ দিয়েছেন, বলছে পেন কথাটি পেনের কথাই বলা যায়। ধরো উনি বলছেন যে আমার একটা ব্যথা হচ্ছে। এবার ঠিক কি প্রকারে ব্যথাটা হচ্ছে এটা আমি ছাড়া কেউ জানে না, প্রথমত এটা বলছে। এবার যখনই যখনই আমার সেই ব্যথাটা হচ্ছে, তখনই আমি কি করছি, একটা খাতার মধ্যে বা একটা ডায়েরির মধ্যে একটা চিহ্ন বা সিম্বল দিয়ে দিচ্ছি। ধরো উদাহরণস্বরূপ, আমার সবসময় একটা ব্যথা এরকম হয় আমার শরীরে, যে ব্যথাটা আমি ছাড়া কেউ জানে না। মানে যেহেতু ব্যথাটা আমার হয়, এখানে তো অবশ্যই আমারই জানার কথা, আমার ছাড়া আর কারো তো সেটা ওকে ফিল করা সম্ভব নয়, হ্যাঁ, সেটা অনুভব করা তো সম্ভব নয়। তো আমি জানি। এবার আমি যখন যখন সেই ব্যথাটা আমার হচ্ছে, তখনই আমি তার একটা চিহ্নিত করছি, সেটা পি বলে চিহ্নিত করছি, যেহেতু সেটা একটা পেন, তার আমি নাম দিলাম পি। সেই যখনই যখনই ব্যথা হচ্ছে, ধরো এ যাবৎ আমার 100 বারের মতো সেই ব্যথাটা হয়েছে, আমি 100 বার খাতায় পি লিখে রাখছি বা ডায়েরিতে পি লিখে রাখছি। কারণ যখনই আমার সেই অনুভূতিটা হয়, আমি তখনই সাথে সাথে পি লিখে রাখি। এবার উইটগেনস্টাইন বলছেন যে যখনই আমি পি লিখে রাখি, মানে তখনই কি হয়, আমার সেই ব্যথাটা হয় বা সেই অনুভূতিটা হয়। এবার যে এই অনুভূতিটা আমার হয়, সেই ব্যথার অনুভূতিটা আমি কি লিখে রাখি, পি লিখে রাখি। এবার যে আমি পি লিখে রাখি, তো এই পি লেখার পিছনে মাইন্ড এখানে ভালো মতো শুনবে। এক সেকেন্ড, আমার ল্যাপটপ কিন্তু অফ হয়ে যেতে পারে, আমি একটা চার্জে দিয়ে দিই। জাস্ট 10 মিনিট। হ্যাঁ, তো আমি কি বললাম, আমি যখনই পি লিখে রাখবো, কখন পি লিখে কখন পি লিখে রাখবো, যখন আমার সেই অনুভূতিটা হবে, সেই ফিলিংটা আসবে। এবার উইটগেনস্টাইন এখানে কি বলছেন, এখানে একটা সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটা কি? আচ্ছা, তোমরা কি শুনছো বা একটুতেই চলে গেছো? হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ, তো সমস্যাটা হচ্ছে আমাদের, যখনই আমি সেটাকে পি লিখে রাখলাম, এবার আমি কি করে বুঝবো যে আমার যখন যখন সেই একই অনুভূতি হয়েছিল, বলে আমি সেটাকে পি লিখে রাখছি? ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। মানে ধরো 100 বার হয়েছে এই জীবনে, তার মধ্যে ধরো এই ব্যথাটা আমার 1 বছর থেকে হয়, আর তার মধ্যে 100 বার হয়েছে, মানে প্রত্যেক 3 দিন 4 দিন পর পর এই ব্যথাটা হয়। আর এই ব্যথার অনুভূতি যখনই হয়, তখনই আমি পি লিখে রাখি ডায়েরিতে। তো 100 বার হয়েছে, তো 100 বার মানে 1 বছর হয়ে গেল। তো 1 বছরের প্রথম দিনের যে ব্যথার অনুভূতি, এবং তার পরের দিন মানে 3 দিন পর কি 4 দিন পর যে অনুভূতি, এবং এইভাবে আহ 3 দিন 4 দিন পর পর যদি ক্রম অনুযায়ী আমরা সেই অনুভূতি গুলাকে দেখতে শুরু করি, তাহলে আমি এটা কিভাবে পরীক্ষা করব যে আগের অনুভূতি আর এই অনুভূতি হচ্ছে সেম, মানে এক? আমি তো এটা পরীক্ষা করার কোনো মানদণ্ড আমার কাছে নেই। কারণ এটা পরীক্ষা করার মানদণ্ড যেহেতু আমার নেই, পৃথিবীর আর কারো কাছেও তো থাকার কথা না। কারণ পৃথিবীর সবাই কি, যেহেতু এটা আমার পার্সোনাল একটা জিনিস, এটা আমার একটা পার্সোনাল ফিলিং, তো বাকি মানুষদের তো আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? তো উনি বলছেন যেহেতু এটা আমার একটা পার্সোনাল ফিলিং, তো আমি যেহেতু এর মানদণ্ড করতে সক্ষম নই বা আমি এর মানদণ্ড করতে পারি না, মানদণ্ডর তো মানে এটার পরীক্ষা করার তো কোনো উপায় নেই। কারণ আমি তো বলতে পারি না যে আগের যে পি আর এখনকার যে পি দুটো সেম। এমনও তো হতে পারে যে আমার আগের যে ব্যথা শরীরে, চেস্টে ব্যথা হচ্ছে, চেস্টের লেফট সাইডে,
এবারকার যে ব্যথাটা সেই ব্যথাটা একটু উপরে হয়েছে এবং আমি একই রকম ফিল করছি। আমার ফিল তো মানে দেখো ফিলিং তো চেঞ্জ হতেই পারে। তো আমি কি করে দাবি করব যে আমার আগের ব্যথা পি, আগের ব্যথার অনুভূতি পি আর এখনকার ব্যথার অনুভূতি পি একই? এটা যে আমি দাবি করছি, উনি বলছেন এটা নিছক আমার একটা বিশ্বাস হতে পারে। এর যে সত্য মূল্য এটা যাচাই করার কোনো পদ্ধতি আমার জানা নেই। ঠিক আছে? এর উপরে এবার যারা মানে প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে সমর্থন করেছেন তাদের মধ্যে একজন হলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এজে আয়ার। এজে আয়ার কিন্তু প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে কি করছেন? সমর্থন করছেন। এজে আয়ারও সমর্থন করছেন। এজে আয়ারের সমর্থনে কিন্তু রুডলফ কার্নাফও কিন্তু সমর্থন করছেন। এবং রুডলফ কার্নাপ কি বলছেন? রুডলফ কার্নাপের যে মতবাদ তাকে বলা হয় প্রোটোকল ল্যাঙ্গুয়েজ, মেবি হ্যাঁ প্রোটোকল ল্যাঙ্গুয়েজ। প্রোটোকল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উনি কিন্তু পার্সোনাল বা প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে কিন্তু সমর্থন করছেন। আর এই যে আয়ার যেটা বলছেন, এই যে আয়ার বলছেন যে ফার্স্ট পার্সন যত আমরা কথা বলি ফার্স্ট পার্সন ভিত্তিক মানে প্রথম পুরুষ বাচক যে শব্দগুলি আমি কিভাবে বাড়াবো, প্রথম পুরুষের যে সব বাক্য মানে আই দিয়ে শুরু বা আমি দিয়ে শুরু যে বাক্য সেই সব বাক্য হচ্ছে কি পার্সোনাল বা প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো ধরা যাক আমি যদি বলছি আমার ব্যথা হচ্ছে, আমার আমার কি হচ্ছে, আমার ঘুম লাগছে, যত সব ব্যথা সবগুলোই পার্সোনাল, সরি যত সব বাক্য রয়েছে সবগুলো কিন্তু প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এটা এজেআর বলছে প্রথম প্রথম পুরুষের বাক্য বলেই হচ্ছে সেটা ব্যক্তিগত ভাষা। ঠিক আছে? এজেআর এর এজেআর যেহেতু বলছেন ব্যক্তিগত ভাষা, আমি ডিটেলসে বলছি না, ডিটেলসে বললে অনেকটাই বলা যায়। আমি তোমরা শুধু এটুকু জেনে রাখো এজেআর হচ্ছেন একজন প্রাইভেট ল্যাঙ্গুয়েজের সমর্থককারী এবং এজেআর এর সাথে সাথে কান্নাকো হচ্ছেন যে প্রাইভেট ল্যাঙ্গুয়েজের একজন সমর্থনকারী এবং এদের দুইজনের বিরুদ্ধে উইটগেনস্টাইন কিন্তু প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে করছেন। কি বলে বর্জন করছেন? বলছেন এই ভাষা কারো কাছে বোধগম্য নয়, এই ভাষা শুধুমাত্র একজন নিজের ভাষা, এই ভাষা আমি অন্য কাউকে বলে বোঝাতে পারি না, এই ভাষা শুধুমাত্র আমি অনুভব করতে পারি, সুতরাং এই ভাষার কোনো অস্তিত্ব নেই। ভাষা হতে গেলে সেটা সর্বসাধারণের ভাষা হবে, সেটা সবার কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। ভাষা মানেই যেহেতু আমার ভাব আদান প্রদানের একটি মাধ্যম, সেহেতু ভাষার মাধ্যমে আমরা কি ভাবকে আদান প্রদান করব। কিন্তু এই পার্সোনাল ল্যাঙ্গুয়েজ বা ব্যক্তিগত ভাষার মাধ্যমে কোনো কি হয় না, মনের ভাব আদান প্রদান হয় না, আমার মনের ভাব আমার মনের মধ্যেই থেকে যায়। তো সুতরাং প্রাইভেট ল্যাঙ্গুয়েজ বা পার্সোনাল ল্যাঙ্গুয়েজকে কোনো ল্যাঙ্গুয়েজেই উনি মনে করছেন না। এবার তার যে কৃত্রিম ভাষা যেটা আমরা বাচনিক ভাষা সেটা একটা প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, এটা উনি কি করছেন? খণ্ডন করছেন। এবার আমি যেটা প্রসঙ্গ অনুসারে যেটা আসি, এবার এই যে এর বিরুদ্ধে কি বলছেন? বলছেন যখনই আমার পি নামক যখনই আমার পি নামক কি হয় সেন্সেশনটা হয়, হুম, যখনই আমার একটা সেন্সেশন হয় আমি পি নাম দিই, তো সেই পি নামক সেন্সেশনকে আমার চিনে নেওয়ার তো একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে মেমোরি। এই যে আর কি বলছেন, এই যে আর তার তার মানে প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে রক্ষা করার জন্য প্রাইভেট ল্যাঙ্গুয়েজের যে মতবাদ তার মানে ব্যক্তিগত ভাষার যে সমর্থক হয় না এই যে আর, তো এই যে আর নিজের মতকে তো বাঁচাবেই, বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাবে। তো তার মতকে বাঁচানোর জন্য উনি কি বলছেন? এই যে আর বলছেন যে যখনই জিনিসটা বলছেন যে আমার একটা সংবেদন হয় বা ব্যথা হয়, সেই ব্যথাটা যখনই আমি অনুভব করি তখনই আমি পি লিখে রাখি এবং প্রত্যেকবার যে আমি পি লিখে রাখি এটার যে একটা ক্রাইটেরিয়া উনি বলছেন নেই। হুম, এই ক্রাইটেরিয়া রূপে তো আমি মেমোরিকে ইনক্লুড করতেই পারি, আমার মেমোরি তো আছে, যে আগের ব্যথা আর এখনকার ব্যথার মধ্যে আমি মেমোরিকে কি করতে পারি? ক্রাইটেরিয়া হিসেবে ইনক্লুড করতে পারি। মানে আগের যে ব্যথার আমার অনুভূতি সেটা আমার স্মৃতির মধ্যে ছিল, এখন যে ব্যথাটা হয়েছে সেটা আমার স্মৃতির মধ্যে আছে। এখানে একটা উদাহরণস্বরূপ বলেছেন, বলেছেন ধরা যাক আমি লিফটে যখনই উঠি, একটা লিফটে আমরা মানে আমি যখনই একটা লিফটে উঠি ঠিক তখনই আমার এক অদ্ভুত অনুভব হয়। তো আমি এর থেকে একটা নাম চিহ্নিত করতে পারবো না? আমি যখনই আমি লিফটে উঠি তখনই আমি এক ধরনের আমার অনুভব হয়, তো সেটাকে আমি এস নামক একটা চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম। তো সেই ভাষাটা আমার প্রাইভেট ল্যাঙ্গুয়েজ, আর এটা আমি কেন দাবি করতে পারবো না যে সবসময় আমার সেই অনুভূতিগুলো এস নামক? আর এর পরিপ্রেক্ষিতে উনি কিন্তু মেমোরিকে ইনক্লুড করছেন। এবার এবার উইটগেনস্টাইন যেটা বলছেন, উইটগেনস্টাইন বলছে আমার কথা কিন্তু সেটা নয়, লিফটে উঠার সাথে তুমি তুমি কাউকে এটা বুঝাতে পারো যে যখনই তুমি লিফটে উঠো তখনই তোমার এক অদ্ভুত অনুভূতি হয়, যার নাম তুমি অ্যাজ দিয়ে রাখো। তো এটা তুমি কাউকে চাইলে বোঝাতে পারো, কিন্তু
কিন্তু এখানেও সমস্যা, তুমি যে মেমোরির কথা বলছো, মেমোরি বা স্মৃতি, যেটা তুমি স্মৃতিকে বললে বা মেমোরিকে বললে, এটা একটা মানদণ্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি, সততার যাচাই যোগ্যতা হিসেবে ব্যবহার করতে পারি। আগের অনুভূতি এবং পরের অনুভূতির মধ্যে সাদৃশ্য কি রয়েছে? তো এই মেমোরি যে আমাকে ঠকাবে না, এই মেমোরি যে আমাকে ঠকাবে না, এটার কি গ্যারান্টি আছে? উইটগেনস্টাইন বলছে এই মেমোরি যে আমাকে ঠকাবে না বা আমাকে ভ্রান্তিতে ফেলবে না, এর কি গ্যারান্টি আছে? তো আলটিমেটলি সব ঘুরিয়ে ফিরিয়ে দেখো, একটা মেমোরিও কিন্তু আমাদের অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। আগের মেমোরি আর এখনকার মেমোরি কিন্তু আমরা এক পাই না। আগের মেমোরি মানে যখন, এখন যে আমার মেমোরিটা, যে সেটা যতটা স্পষ্ট, 1 বছর পর সেই মেমোরিটা কিন্তু সেরকম আর পরিষ্কার বা স্পষ্ট থাকে না। তো দুই মেমোরির মধ্যে যে তফাৎ ঘটবে না, এটার কি মানদণ্ড? এই বলে উনি কি করছেন, প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে কিন্তু পুরোপুরি ভাবে খণ্ডন করছেন। তো তোমরা এখানে যেটা জানার বিষয় যেটা জানলে, এই যে আয়ার দুর্লভ কান্না, ইভেন উনি কিন্তু ডেকার্টের আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এটাও কিন্তু একটা পার্সোনাল ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, এটাও একটা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, এটাকেও কিন্তু উনি খণ্ডন করেছেন। হ্যাঁ, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই যে একটা অনুভূতি, আমি চিন্তা করছি সুতরাং আমি আছি, এটা কিন্তু ডেকার্টের পার্সোনাল একটা কিন্তু ভিউ, এটাকেও কিন্তু খণ্ডন করছেন। অনেক সময় আসতে পারে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এটা কে খণ্ডন করেছেন, যদি উইটগেনস্টাইন থাকে, তো কোনো না কোনো দিক দিয়ে এই অ্যান্সারটা কিন্তু রাইট হবে তখন। যদি মানে কি বলবো, অস্তিত্ব, কি বলে ওটাকে, এক্সিস্টেন্সিয়ালিজমের প্রেক্ষাপটে আমরা না ভাবি। তো আজকে এখানে